বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, এটি বিএসআরএম গণতন্ত্র এখনের ২৬০তম পর্ব। আজকের অনুষ্ঠানে প্যানেলে আমার সঙ্গে 4 জন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, রাষ্ট্রচিন্তক। আমার সঙ্গে আছেন কমরেড খালিকুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। আমার সঙ্গে আছেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ। এছাড়া আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শাহিদুল্লাহ, সাবেক মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে উন্নয়ন এবং নিরাপত্তা। আপনারা জানেন যে আগুন হচ্ছে এখন দেশ জুড়ে আলোচনার অন্যতম বিষয়, একমাত্র বিষয় বললেও চলে। রাজনীতি আছে কিছুটা গৌণ এই মুহূর্তে। আগুন নিয়ে আলোচনা শুরু করবার আগে আমাদের একজন প্যানেল অতিথি জানালেন যে কিছুক্ষণ আগে শান্তিনগরে একটি স্কাই টাওয়ারে আগুন লেগেছে। আগুনের খবর যেন হরহামেশা কখন হবে এই অনুষ্ঠান চলাকালেও হয়তো আমরা প্রত্যাশা করি যেন না হয়, এমন নেতিবাচক খবর আমাদের কাছে না আসে, কিন্তু হতে পারে। আগুন হচ্ছে টক অফ দ্য কান্ট্রি, এটি যেমন সত্য, এর পাশাপাশি আপনারা জানেন যে গতকালকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির 5টি দেশের তালিকায় বাংলাদেশ ঠাঁই করে নিয়েছে। গত কয়েক বছর ধরেই আমরা দেখছি অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে এবং আমাদের সরকারও উন্নয়নের কথা বলছেন, উন্নয়ন দৃশ্যমান অনেক ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে উন্নয়ন হচ্ছে তা কতটা টেকসই হবে এবং যে জীবনের ঝুঁকি প্রতি মুহূর্তে আমরা প্রত্যক্ষ করছি, তার প্রেক্ষিতে উন্নয়ন এবং নিরাপত্তা, এই দুটো বিষয়কে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরু করতে চাই নাইম ভাই আপনাকে দিয়ে। আগুন নিয়ে যেহেতু কথা হচ্ছে, আপনি খবর দিলেন যে আগুন প্রতিনিয়ত হচ্ছে, বেশ কয়েকটি, গতকালকে হয়েছে, পরশু হয়েছে, রাজধানীতে, রাজধানীর বাহিরে। একই সঙ্গে আগুন নিয়ে গুজবও হচ্ছে, বলা হচ্ছে টেলিফোন করে যে আগুন লেগেছে, যেমন ময়মনসিংহ মেডিকেলে এবং রাজধানীর একটি হাসপাতালেও। পরে দেখা গেছে এগুলো গুজব। আগুন লাগার পরে আপনার সেই আমরা যদি বলি তাজরিন, নিমতলি, চকবাজার এবং বনানী, এর পরের বিষয়গুলোও আছে, জায়গাগুলোও আছে। কি আসলে আমরা শিখলাম, কি আসলে বুঝলাম, কি আসলে আমরা করছি, কি করব? আপনি ঠিকই বলেছেন যে গুলশানের বাজারে আগুন লেগেছে, আজকে খিলগাঁয়ের ওখানে বাজারে আগুন লাগলো, আর এখনই যেটা আমরা জানলাম যে একটা টাওয়ারে আগুন লাগলো। তা যখন যেটা লাগছে, যেমন নিমতলি এবং চকবাজারের কথা শুনলে মনে হচ্ছে কেমিক্যাল ফায়ার, তার মানে আমরা ওই জায়গায় দুর্বল। আবার যখন দেখি হাই রেস বিল্ডিংয়ে ফায়ার, তার মানে আমরা হাই রেস থেকে ঠিক করব। বাজারে আগুন, তার মানে বাজারগুলো নিরাপদ না। তা এই জন্য আলাদা আলাদা তাহলে আমরা দেখছি যে আমরা কোন সেক্টরে তাহলে ভালো আছে। সব জায়গা থেকে দেখো, এমনকি হাসপাতালেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাচ্ছে। তার মানে সার্বিকভাবে এই দৃষ্টি এটা দেখতে হবে যে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বিকভাবে না দেখলে দেখা যাবে যে আমরা সব দিকেই উইক। হঠাৎ করে এমন বেড়ে গেল কেন, এটি আপনার কি মনে হয়? এটা যেমন আপনি যেটা একটু আগে বলছিলেন যে একটা ট্রমা কাজ করছে, কারণ অনেকেই ফেসবুকে বলেন আর যেভাবে এই বনানীর দৃশ্য দেখলো, এখন হয় কি যে ঠিক এইটার আমার একটা অভিজ্ঞতা আছে, যখন একটা গার্মেন্টসে বড় ধরনের আগুন লাগলো, অন্য গার্মেন্টসে একটা টিউব লাইট ফেটে গেছে, আর সবাই দৌড়াদৌড়ি করে ভাবছেন যে এটাও আগুন লেগে যাবে। আতঙ্ক হচ্ছে, এই জন্যই ওখান থেকে হয়তো বা গুজবের সৃষ্টিও হচ্ছে। তা এখানে আমাদেরকে একটু ভিতরে যেতে হবে যে তার মানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছে, তাহলে অনেকগুলো পক্ষ আছে যে যারা, এক হলো ভুক্তভোগী, যারা অকুপেন্ট, দ্বিতীয়ত হচ্ছে মালিক পক্ষ, তিনি ভুক্তভোগী হতে পারেন কিংবা তিনি ভাড়া দিয়ে অন্য জায়গাতে বসবাস করছেন। তৃতীয় পক্ষ হচ্ছে যে ফায়ার সার্ভিস বা যারা আগুনটাকে নিয়ন্ত্রণ করবেন। আমরা যেটা মনে করি যে ফায়ার সার্ভিস আগুন লাগলে খালি দৌড়িয়ে যাবে, তা না। আগুন সবচেয়ে হলো ফায়ার অ্যাক্টও যেটা আছে, ফায়ার প্রিভেনশন অ্যান্ড এক্সটিংক্ট, প্রথমে প্রিভেনশন। তাহলে এই প্রিভেনশনটা খালি ফায়ার সার্ভিসের জন্য না, যারা আমরা ভবন ব্যবহার করছি তাদেরও। তো এখানে আমাদের সার্বিকভাবে একটা কতগুলো দিক আমাদেরকে দেখে নিতে হবে যে যেটা অগ্নিকাণ্ডের ঘটনাটা কেন আগুন লাগছে, একটা বসত বাড়িতে কোন কোন সোর্স আছে। এটা যদি স্পেসিফিক্যালি আমি বলতে চাই, আমাদের চুলা, এটা গ্যাসের চুলা হোক আর লাকড়ির চুলা হোক। সেকেন্ড জিনিসটা হচ্ছে কি
যে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, আমাদের ঘরের ভিতরেই অনেকগুলো সুইচ, মেন সুইচ, সাবস্টেশন, জেনারেটর, লিফট এগুলো থাকছে। তাহলে এই প্রত্যেকটারই কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এই সব জায়গাতে যদি আমরা নিরাপত্তা আলাদাভাবে নিতে পারি। গ্যাসের চুলাটা জানি যে আমরা আমাদের গ্যাসটা আস্তে আস্তে করে চুলা নিবালাম, কিন্তু গ্যাস নির্গত হচ্ছে, এবং পরদিন সকালবেলা আমরা যখন বুঝলাম তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কারণ পরের দিন সকালবেলায় চুলাটা জ্বালালাম হয় ম্যাচের কাঠি দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে, কিন্তু যেহেতু ঘরের ভিতরে গ্যাসটা মজুদ ছিল, থাপ করে আগুন লেগে গেল। এমনও হতে পারে যে সুইচ যখন অন করলাম সেখানে যে স্পার্কটা হলো সেটাই কিন্তু অগ্নিকাণ্ডের জন্য যথেষ্ট। আমরা জানি যে বনানীর আগুনটা শেষ পর্যন্ত যেটা অনেকে মনে করছেন যে স্ত্রী থেকে আগুনটা লেগেছে, আবার কেউ বলছেন যে ইলেকট্রিক কেটলি থেকে। ইলেকট্রিক কেটলি আর স্ত্রী এই দুইটাই হচ্ছে যে এটার অ্যাম্পিয়ার একটা চিন্তা করতে হবে, কারণ এগুলা কিন্তু বিদ্যুৎ অনেক বেশি টানে, এবং আমরা যে সুইচে লাগাচ্ছি একটা মোবাইল চার্জের জন্য যতটুকু কারেন্ট নিচ্ছে, কিন্তু একটা আয়রন কিংবা একটা চুলা, আই মিন কেটলি অনেক বেশি কারেন্ট টানছে। সেটার ধারণ ক্ষমতা এই তারের কিংবা ওই সুইচের মধ্যে আছে কিনা, এই ধারণ ক্ষমতা যদি না থাকে তাহলে সেটা গরম হয়ে যাবে। গরম হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসে যে সেটা অবশ্যই আগুন লাগবে। তাহলে এই কতগুলো জিনিস টিপসগুলো আমাদেরকে জানতে হবে। এবং আপনি যেটা বলছিলেন যে আমরা মোবাইলে অনেক কিছু ফেসবুকে দেখছি, এটা দেখছি, ওখানেও কিন্তু অনেক রকমের টিপস অগ্নিকাণ্ডের, আমরা ধোঁয়ার আগুন থেকে কিভাবে বাঁচবো, আমাদের ইলেকট্রিক শুনবো আপনার কাছ থেকে, যেহেতু এটি নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমি একটু আপনার কাছে আসতে চাই যে এই যে আগুন নিয়ে যে কথাগুলো আমরা শুনছিলাম, গত কয়েকদিন ধরে শুনছি, দেখছি, আপনার কি মনে হয় যে আমরা তো আমাদের যার যার জায়গা থেকে যে যে দায়িত্ব পালন করবার কথা সেটি আমরা করিনি, এটি এখন স্পষ্ট। আগুন লেগে যাওয়ার পরে এবং এবছর এটি ভয়াবহ আকার ধারণ করবার পরে আপনার কি মনে হয় যে আমরা সত্যিকারের যে সমাধান সেটি খুঁজে পাবো, এবং খুঁজে পেলে সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা কিংবা করবো কিনা? একটা ব্যাপার হলো যে যখন আগুন লাগছে, আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটছে, তখন সবাই ওই নির্দিষ্ট ঘটনাটা লক্ষ্য করছেন, কেন হলো কি এটা অনুসন্ধান করছেন, ইনকোয়ারি কমিটি করা হচ্ছে। অনেক সময় ইনকোয়ারি কমিটির রিপোর্টে কিছু বেরিয়ে আসে না, বেশি সময় লেগে যায়, কখনো কখনো কদাচিৎ রিপোর্ট দ্রুত পাওয়া যায়। তো তাতে সুনির্দিষ্ট কারণটা খুঁজে বের করার দিকেই সবার আগ্রহ। কিন্তু যখন অনেক জায়গায় আগুন লাগছে, বড় বড় বিল্ডিংয়ে আগুন লাগছে, আবার হকার্স মার্কেটে আগুন লাগছে, কাঁচা বাজারে কারখানায় আগুন লাগছে, কাঁচা বাজারে আগুন লাগছে, অনেক জায়গায় লাগছে, তখন এর পেছনে নির্দিষ্ট কারণ ছাড়াও এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে একটা সামগ্রিক অবস্থা, এই অবস্থাটাও দেখতে হবে। আলোচনায় তো এমনও আসছে যে এটি নাশকতা কিনা খতিয়ে দেখা দরকার, এই সন্দেহ দেখা দিচ্ছে যে নাশকতামূলক কিনা। এই কথাটা গত 2 দিন ধরে বেশি শোনা যাচ্ছে। এখন নাশকতার কথা যখন আসছে তখন পুরো ব্যাপারটা একটা সন্দেহের মধ্যে চলে যাচ্ছে। তো আমার যে জিনিসটা মনে হয় যে এইসবের সোশিওলজিক্যাল, সমাজতাত্ত্বিক কারণ কি, এইসবের রাজনৈতিক কারণ কি, এইসবের অর্থনৈতিক কারণ কি, সবটা একসঙ্গে মিলিয়ে দেখলে সমস্যার প্রকৃতিটা বেশি বোঝা যাবে। এক কথা আমি বলবো যে রাজুক একটা বড় সরকারি প্রতিষ্ঠান, রাজুকের কর্তব্যপরায়ণতার অভাব আছে, এটা নিশ্চিত। ঢাকা শহরে আমরা যদি গত 30 বছরের মধ্যে রাজুকের নীতিমালা বাড়ি তৈরির দেখি, এবং আমরা যদি একেবারে কমন সেন্স নিয়েও পর্যবেক্ষণ করি যে কোনো এলাকায় 10টা এলাকায় 20টা বাড়ি, দেখব যে এই নিয়ম তো মানা হয়নি। এরকম রাস্তা হলে রাস্তার সামনে অন্তত 8 ফুট জায়গা রেখে বাড়ি করতে হবে, পাশের বাড়ির সঙ্গে অন্তত 5 ফুট 5 ফুট 10 ফুট ডিফারেন্স বিধিমালায় ছিল আগেও, এখনো লেখা আছে, আগেও ছিল। কিন্তু এইটা গত 30 বছর ধরে মনে হয় পালন করা হয়ই না। যারা পালন করেন তারা দুর্বল মানুষ, সাধারণ। এবার কি পালন করা হবে? এখন সাময়িকভাবে রাজুক চাপ দেবে, কিন্তু এই ঢাকা শহরে সব কিছুই এমনভাবে একটা ক্লামজি রূপ নিয়েছে যে এগুলো একটা বিপজ্জনক অবস্থায় আছে। ইলেকট্রিসিটির তার নেবে, পানির লাইন নেবে, টেলিফোনের লাইন নেবে, গ্যাসের লাইন নেবে,
এইসবের জন্য তো জায়গা রাখছেই না, একটার সঙ্গে অন্যটা লেগে যাচ্ছে, এক বাড়ির মানে অবস্থা অন্য বাড়ির সঙ্গে লেগে যাচ্ছে। তো এই ইরেগুলারিটি দূর করা তো এখন খুব কঠিন। বড় বড় বাড়ি যেগুলো 10 তলা 20 তলা, সেই ক্ষেত্রে এটা হচ্ছে। আর সাধারণ মানুষ যে বাড়ি করছে, এখানে যারা প্রবল তারা তো একটা স্বেচ্ছাচারী ভূমিকা পালন করছে, এবং যখন যারা যেখানে সরকারি দলে থাকে তখন তারা সেইখানে প্রবল এবং তারা আইন লঙ্ঘন করে কাজ করে। তো আমি যে কথাটা বলছি যে আমাদের গোটা ব্যাপারটা সোশিওলজিক্যালি সমাজতান্ত্রিক দিক থেকে দেখলে একটা ঢিলে ঢালা ভাব আছে, একটা ঔদাসীন্য আছে। একটা জাতির ভেতরে আমরা সুস্থ স্বাভাবিকভাবে চলবো এরকম একটা উদ্যম থাকলে অ্যাক্সিডেন্ট অনেক কম হয়। আর যখন ঢিলে ঢালা ভাব দেখা দেয়, নানা ক্ষেত্রে সামাজিক অবক্ষয় বেশি দেখা দেয়, তখন অ্যাক্সিডেন্টগুলো বাড়ে। এটা আগুন লাগা, রাস্তার অ্যাক্সিডেন্ট, আরও নানান ধরনের দুর্ঘটনা আমাদের মানসিক শৈথিল্য এবং জাতীয় জীবনে উদ্যমহীনতার পরিচয় দিচ্ছে। এইখানে উদ্যম কিভাবে সৃষ্টি হবে? আমরা যদি আমাদের লেখকদের এবং সাহিত্যের চিত্র দেখি, লেখকরা এত বেশি কমার্শিয়াল যে দেশপ্রেম, স্বাজাত্যবোধ এটা অনেক খোঁজ করে বের করতে হয়, এবং সেখানেও আন্তরিকতার অভাব। অর্থাৎ সর্বক্ষেত্রে এক ধরনের বুদ্ধিজীবীদের ভূমিকা যদি লক্ষ্য করি, দেখব যে এটা তো জাতি গঠন, রাষ্ট্র গঠন, জনজীবনের কল্যাণ, এই চিন্তা অল্প আছে। গবেষণা লক্ষ্য করলে আমরা দেখব যে এরা তো শুধু ওয়ার্ল্ড ব্যাংকের খেদমত করে। এই যে বাস্তবতা, এইটা রিমোট কারণ, পরোক্ষ কারণ বটে, কিন্তু এই পরোক্ষ কারণ প্রত্যক্ষ কারণের চাইতে বড়। কেবল শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে সব সমস্যার সমাধানের কথা ভাবা হয়, কিন্তু এখানে শাস্তিমূলক ব্যবস্থার বাইরেও সংস্কারমূলক আইন কানুন বিধিবিধানের সংস্কার, জনমনে উদ্যম সৃষ্টি করা, এরকম কিছু বিষয় দরকার। জি, যেমন ভাই শুনছিলেন দুজন অতিথির কথা, যে কথাটি মানে আবুল কাশেম ফজলুল হক স্যার বলছিলেন যে মানে যে সংস্কার ছাড়া এমন একটি জায়গা থেকে বেরোনো খুব মুশকিল, এবং এক্ষেত্রে রাজনীতির কথাও তিনি বললেন, রাজনৈতিক সদিচ্ছা। এখানে আপনি রাজনীতিকে কিভাবে রিলেট করবেন, রাজনীতির সক্ষমতা যদি বলি, রাজনীতির ব্যর্থতা যদি বলি, এটি আপনি কিভাবে বলবেন? আমি ছোট্ট একটি পরিসংখ্যান, সকলেই জানে প্রতি মুহূর্তেই পরিসংখ্যান আসলে পাল্টাচ্ছে এই মুহূর্তে, যেহেতু অনেকগুলো তদন্ত কমিটি কাজ করছে। অগ্নিঝুঁকিতে রাজধানীর 3772টি প্রতিষ্ঠান, এর মধ্যে 1300 শপিং মল, মার্কেট এবং বিপণী বিতান, 1061টি শিক্ষা প্রতিষ্ঠান, 647টি ব্যাংক শাখা, প্রধান কার্যালয় শাখা সহ, 422টি হাসপাতাল, 318টি আবাসিক হোটেল, 24টি মিডিয়া ভবন। হয়তো এর বাইরেও আরও অনুসন্ধান করলে বেরোবে। কারণ কি এমন একটি নৈরাজ্যকর পরিস্থিতিতে কেন আমরা উপনীত হলাম? আমরা তো নিজের জীবনের চিন্তাটাও একবার করতে পারতাম, করলাম না কেন? এটা অবশ্য উনি কিছু কথা বলার চেষ্টা করেছেন। এটা হলো ভ্রান্ত পথে পরিচালিত নষ্ট রাজনীতি এবং অব্যাহতভাবে পরিকল্পনাহীনতা, দায় দায়িত্বহীনতা, জবাবদিহিতাহীনতা এবং এক ধরনের স্বেচ্ছাচার, এইটারই একটি পরিণত ধাপে এসে আজকের এই চিত্র আমরা দেখছি। যেমন এটা আপনি বললেন, কিছু সংখ্যা বলে 2014 থেকে 2018 সারা দেশে 79,923টা অগ্নিকাণ্ড ঘটেছে, এবং ঢাকায় হলো 28,013টা অগ্নিকাণ্ড হয়েছে, এবং গুলশান বাড়িধারা বনানীতে 201টা ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এখন এগুলি হয়তো একবার হয়, কিন্তু এগুলি মিলিয়ে যায় এত খবর এটা আসে না। এবং এর মধ্যে আমরা যে ILO এবং বিভিন্ন সংস্থা তারা যেটা বলছে, 2 দশকে শিল্প কারখানায় 26টা দুর্ঘটনায় প্রায় 2000 শ্রমিক তারা মৃত্যুবরণ করেছে। এবং 90 সালের 17 ডিসেম্বর যখন মিরপুর সারেকা গার্মেন্টসে আগুনে যখন মারা গেল, 7-8 জন মারা গেল, তারপরে অব্যাহতভাবে এরপরে 6 মাস, 1 বছর, 2 বছর পরে মরতেই লাগলো। এবং 2012 সালে দেখা যায় যে তাজদিন ফ্যাশনে 119 জন যখন মারা যায়, অনেক সুপারিশ, অনেক পরামর্শ, অনেক ব্যবস্থার কথা বলা হলো, কিন্তু 2013 সালে আবার রানা প্লাজায় 1136 জন তাদের মরতে হলো, সেটাকে কার্যকর কিছু হলো না। তারপরে আবার আমরা দেখি 2010 সালে নিমতলিতে 124 জন মারা গেলেন। সেখানে এটা নিয়েও অনেক আলোচনা, সেই ওখানে রাসায়নিক পদার্থ আছে, সরাইতে হবে ইত্যাদি, তো বহু কথা হলো, কিছুই হলো না। কিন্তু দেখা গেলো 19 সালে এসে চুড়িহাটটায় আরও 71 জনকে মরতে হলো। তাহলে এইভাবে এই যে অব্যবস্থাপনা এবং এই যে অনিয়ম, দুর্নীতি,
দুঃশাসন সব কিছু মিলে এগুলি করে আটকে একটা আলাদা করা যাবে না। এবং এরপরে আমরা যে দেখি যে এই তো গতকালকেই তো রাজধানীর টিকাটুলিতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল, একটা হাসপাতালে আগুন লেগেছে, এবং তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লেগেছে। ওনাদের ফায়ার ব্রিগেডের 5টা ইউনিট তারা ইয়েতে গেছে হাসপাতাল, 2টা ইউনিট মিলে নির্মাণ করেছে। আজকে আবার শুনলেন যে এখানে আগুন লেগেছে। উনি বলছেন ট্রমা থেকে বা একটা এই ধরনের অব্যবস্থা সব কিছু মিলে এই জিনিসটা বারবার ঘটছে। এখন এখানে যে কথাটা ওনারা কিছু কথা বলছেন তা আমি অত বিষয়ে যাব না, কিন্তু এগুলো নিয়ে হয় কি আমরা একটা প্রদর্শনবাদের খপ্পরে পড়ে গেছি। অর্থাৎ তার চেয়েও দায়িত্ব কর্তব্য পালন এবং জবাবদিহিতার বদলে একটা প্রদর্শনবাদের মধ্যে চলে গেছি। এখন এর মধ্যে অনেকগুলি ফ্যাক্টর থাকে। আপনার যেমন একটা বিল্ডিং, তার একটা নির্মাণ সামগ্রী থাকে এবং তার বিদ্যুৎ, বিশেষ করে যে ইলেকট্রিক তার, এটা থেকেই বেশিরভাগ 70-75% বলা হচ্ছে। তাহলে আপনার ইলেকট্রিক তারের কোয়ালিটি সবগুলি একরকম না। তাহলে আপনি এই যে বাজার থেকে তারটা কিনছেন সেটা কোয়ালিটিটা কি, সেটা কে বুঝবে? এবং তার সঙ্গে তার গুণমান এগুলো তো হয় না। এর মধ্যে যদি আপনার ফায়ার যে ইয়েটা আছে অ্যালার্ম, সেটা হলে আগুন ধরলে কীভাবে অ্যালার্ম হবে বা ধরনের ধোঁয়া সংকেত কীভাবে হবে সেগুলি আছে কি না কে দেখবে? এবং এখানে যেটা বলছেন যে আপনার ওই যে হোস পাইপ থাকলে হবে না, পাম্প থাকতে হবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন সেটা আমি বলছি যে এই যে কথা, এই বিষয়গুলি যে আছে, তাহলে এই বিষয়গুলি দেখার জন্য এখন আপনি দেখেন রাজুক 10 তলার ঊর্ধ্বে যে দালান, সেগুলি 8টা জোনে পরীক্ষার জন্য তারা 24টা টিমে নেমে গেল। একদিন বলতেছে লোকবল নাই, হঠাৎ করে 24টা টিম লোকবল কোত্থেকে নেমে গেল? আর যদি থাকে আজকে যখন নামছেন তাহলে আগে কেন এগুলি চেক করলেন না? এখন এখানে আরো অনেকগুলি আছে যে শর্ত পূরণ করার বিষয়গুলি। আমি অন্তত এখানে যারা আমরা তো আর বিশেষজ্ঞ না, ওনাদের কথাবার্তা শুনে আমি 50টা ফ্যাক্টর এখানে আছে যেগুলিকে চেক করার দরকার। এবং এখানে ধরেন কারণ করণীয় কাজটা কি? একটা হলো যদি এটা সম্পূর্ণ বেআইনিভাবে হয় তাহলে সেই বিল্ডিংটা কি সেটা করবেন, রাষ্ট্র অধিগ্রহণ করবে? এবং কোনো বিল্ডিংয়ের ত্রুটি থাকলে সেটা কি তাকে সহায়তা করবে? কি কি করণীয় কাজ? তাহলে এটা কি যদি করণীয় কি ত্রুটি আছে, বিল্ডিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে ডিজাইনের ক্ষেত্রে অন্য সমস্ত কিছু করে তাকে পরামর্শ দিয়ে সেটা কভার করার জন্য এইভাবে শুধুমাত্র গিয়ে একদিন হাজিরা দিয়ে হবে না। তাহলে সেই কার্যক্রম কি পরিচালিত হচ্ছে ধারাবাহিকভাবে, সেটা কি হচ্ছে? তারপর কিছু আছে ধরেন একদম নতুন হাইরেজ হয়েছে, কিছু আছে যেটা হয়তো আগে ছিল 4 তলা 5 তলা, সেটাকে আবার 10 তলা করেছে, কিছু আছে 8 তলা ছিল সেটাকে আবার 15 তলা করেছে। তাহলে এই ডেভিয়েশন যেগুলি হয়েছে সেগুলি একরকম, যেগুলি নিউ কনস্ট্রাকশন হয়েছে সেগুলি একরকম, যেগুলি পুরনো কনস্ট্রাকশনের উপর যেগুলি দাঁড়িয়েছিল আরেক রকম। তারপরে আবার আছে যে একটা বিল্ডিংয়ে সেখানে কারা থাকছে, কোথাও শুধুমাত্র বাসস্থান, কোথাও সেখানে বাসস্থানও আছে, স্কুলও আছে, এই হোটেলও আছে। তো এখন এটা এই মেয়ে থাকলে পরে তাহলে এখানে ধরেন আপনার কাছে বুঝতে পেরেছি আপনি যেটা বিষয় আমি বলছি যে শেষ করে দেই, সেটা হলো যে এই সমস্ত কিছুকে যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে এটা সম্ভব না কয়েক হাজার দালান সেটা 15 দিনে 101 মাস মধ্যে করে ফেলবেন। তো এখন এরপর আমি সময় আসলে বলবো যে এটা শুধু এখানে না, অন্যান্য ক্ষেত্র কিভাবে চলছে সেই ব্যাপারে একটু বলবো। আপনার কাছে অনেক শুনলেন আপনি তিনজনের আলোচনা। আমাদের যে শিরোনাম উন্নয়ন এবং নিরাপত্তা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে উন্নয়ন হচ্ছে এটি তো নিয়ে তর্ক নেই আসলে, কিন্তু এই যে জীবনের ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি, নিরাপত্তাহীনতা, আপনার কি মনে হয় এসবের কারণে যে উন্নয়ন, যেমন ভাই যেটি বলছিলেন প্রদর্শনবাদের যে একটি ধারা এবং ভ্রান্ত পথে নষ্ট রাজনীতি, আপনার কি মনে হয় যে উন্নয়ন প্রশ্নবিদ্ধ হতে পারে সামনে গিয়ে? এক কথা উত্তর হ্যাঁ, হতেই পারে। এখন আপনার অন্তর্নিহিত প্রশ্ন হতে পারে যে এতদিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি না, আজকে কেন করছি? আজকে কেন উন্নয়নের সাথে আপনি নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন? আমরা 5 বছর আগে 2 বছর আগে তো করি নাই, তখন কিন্তু উন্নয়নের সাথে গণতন্ত্র নিয়ে আলোচনা করতেন। ধন্যবাদ জানাই যে অন্তত এর সাথে নিরাপত্তার প্রশ্নটি এনেছেন। আমি একেবারে সাধারণ নাগরিক হিসেবে বুঝি আমাদের সেই সুকান্তের কবিতার মতো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন ক্ষুধা থাকে তখন পূর্ণিমার চাঁদ দেখতেও ভালো লাগে না, কিন্তু যখন আপনার ভরপেট থাকে পূর্ণিমার চাঁদও ভালো লাগে, বসন্তের বাতাসও ভালো লাগে, কবিতা লিখতে ইচ্ছে করে। সেই জায়গায় আমি মনে করি আমরা গত 10 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি যেই জায়গায় যাচ্ছে, আপনি যেটা আপনার ভূমিকা উল্লেখ করেছেন যে আমাদের এর মধ্যে যে 5টি উন্নত দেশের তালিকায় বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে বাংলাদেশ এসেছে। আমরা 8.13 লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বিশ্বব্যাংক, এডিবি সবাই বলছেন যে আমরা 8-এর উপরে যাব এবং 5টি শীর্ষ দেশের মধ্যে কম,
না, বিশ্বব্যাংক বলছে তারাও যে আমরা 7.something, ADB বলেছে 8%। সেটাও কিন্তু পৃথিবীর যে বর্ধনশীল অর্থনীতি সেটাও তারা স্বীকৃতি দিয়েছে। তার মানে এই জায়গায় আমরা যখন যাচ্ছি, আমাদের পেটে ভাত আছে, পরনে কাপড় আছে, পায়ে জুতো আছে এবং মাথার উপরে ছাদ আছে, এই অবস্থায় আমরা এখন আমাদের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে চাই। এইটা এক ধরনের ইতিবাচক। কিন্তু নিরাপত্তা আলোচনা করতে গিয়ে যে আলোচনা ব্রিগেডিয়ার নাঈম সাহেব বললেন এবং আমার দুইজন প্রিয় ব্যক্তিও করলেন, যে আমরা কোন জায়গায় হাত দেব, 10 সাবজেক্টের মধ্যে আমার কোথায় নিরাপত্তার অভাব। 10 সাবজেক্টের মধ্যে আমি বাংলায় ফেল, ইংরেজিতে ফেল, সমাজবিজ্ঞানে ফেল করতে করতে দেখা যায় যে আমি সারা বছর পড়ছি কিন্তু পাশ করতে পারছি না। এই জায়গাটায় যদি আমরা হাত দিই, কেন পাচ্ছি না? আমার শ্রদ্ধেয় শিক্ষকের সামনেই বলি, কেবল বই মুখস্থ করলে হবে না, আপনাকে আত্মস্থ করতে হবে এবং পরীক্ষায় পাশ করার উপযোগী প্রশ্নের উত্তরগুলো শিখতে হবে। ফলে আমাদেরকে কেবলমাত্র উন্নয়ন করে এগিয়ে গেলে হবে না, উন্নয়নের সাথে জননিরাপত্তা, জনগণের জীবনের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে হবে, এক কথায় যদি বলি। এবার আসেন, আপনি যে আলোচনাটি আজকে করছেন, আমি আপনাকে নিশ্চিত করে এখানে বলে যেতে চাই, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 2 মাস পরপর যেন আমাদের ঋতু বদলায়, 2 মাস না 1 মাস পরপর আমাদের সাবজেক্টও বদলে যায়। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি লঞ্চ দুর্ঘটনা নিয়ে, তারপর দুর্ঘটনা যখন কমে গেল কিছু অগ্রগতি হয়েছে, এরপর আমরা সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছি, এখন অগ্নি দুর্ঘটনা নিয়ে আলোচনা করছি, অতীতে শিক্ষা দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছি, নকলের বিষয়ে আমরা প্রশাসনিক দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছি, এমনকি আমরা আমাদের খাদ্য দুর্ঘটনা নিয়ে আলোচনা করছি, খাদ্যে ভেজাল। তার মানে সর্বত্রই আমাদের সংকটগুলো, এই সংকটগুলোর ক্ষেত্রে 3 ধরনের কর্তৃপক্ষ, একটা হচ্ছে ব্যবহারকারী, একটা হচ্ছে মালিক, আরেকটা হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। যে কোনো জায়গায় আপনি হাত দেন, যেটা ব্রিগেডিয়ার নাঈম সাহেব কিছুটা বললেন, আমি মনে করি 3 জনেরই রোল আছে। আমাদের ব্যবহারকারীর রোল, আমাদের নিজের জীবনের নিরাপত্তা। কেবলমাত্র আমরা সবসময় আবার সব কিছু নিয়ে সরকারের ঘাড়ে বসে দিই। আমার ধারণা, আমাদের কথাবার্তায় মনে হয় 16 কোটি মানুষের জন্য যেন 16 কোটি সরকার, আসলে তো তা না। প্রত্যেকটা মানুষের জন্য আমরা সামান্য নেতা হিসেবে কিছু সংখ্যক মানুষকে নিয়ন্ত্রক বানিয়েছি, নিয়ন্ত্রকের কাজ হচ্ছে তদারকি করা। তারা কি ঠিকভাবে করছে? এই জায়গাটাই আমি বলি, কিন্তু আমাদেরকে আবার দেখতে হবে যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা, যারা মালিক পক্ষ তারা পালন করছে কিনা, নিয়ন্ত্রক পক্ষ করছে কিনা। দুঃখজনকভাবে আমাদের 3 পক্ষের কেউই আমরা দায়িত্ব পালন করছি না, এবং শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা ব্যবহারকারীরা হচ্ছি, অর্থাৎ 16 কোটি মানুষ হচ্ছে। ফলে অন্যরা করুক কি না করুক, আমাদেরকে দায়িত্ব পালন করে অন্যদেরকে মনে করিয়ে দিতে হবে, এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মত। তারপরে দুর্ঘটনা যখন হচ্ছে, সেই দুর্ঘটনার ক্ষেত্রে আমাদের যদি আমরা বিশ্লেষণ করি, দেখি 2 ধরনের দুর্ঘটনা। পৃথিবীর সর্বোচ্চ উন্নতির শিখরে যারা, সেখানেও দুর্ঘটনা হয়, সেখানেও ফায়ার সার্ভিস আছে, সেখানেও হাসপাতাল আছে, নাহলে হাসপাতাল থাকতো না, ফায়ার সার্ভিস থাকতো না, কারণ সকলেই তো আইন মানে, তাহলে তার চিকিৎসার দরকার ছিল না। কেন হয় দুর্ঘটনা? ইচ্ছাকৃত দুর্ঘটনা, অনিচ্ছাকৃত দুর্ঘটনা। দুঃখজনকভাবে আমাদের দেশে যে দুর্ঘটনাগুলো হয়, আমরা যদি বিশ্লেষণ করি দেখা যাবে আমাদের ইচ্ছাকৃত দুর্ঘটনা আমরা পড়ছি। এটাকে আমি দুর্ঘটনা না বলে মনে করব এক ধরনের আত্মহনন করা অথবা আত্মাহুতি দেওয়ার শামিল। এই জায়গার জন্য আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব নেই, আপনি মনে করেন? আমি রাষ্ট্রের দায়িত্বের কথা তো আমি অস্বীকার করছি না। 3টি পক্ষ যদি মোটা দাগে বলি, ব্যবহারকারী মানে মালিক কর্তৃপক্ষ, আরেকটা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, নিয়ন্ত্রকের মধ্যে অবশ্যই সরকার প্রশাসন জড়িত। এই জায়গায় আমি মনে করি, আমি যদি একেবারে অগ্নি দুর্ঘটনায় আসি, এসে পরে আপনার উন্নয়নের জায়গায় যে ছোট করে অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে আজকে পর্যন্ত আমরা সকলেই উন্নত দেশে 2-1টি দেশ মানে সফর করার অভিজ্ঞতা আছে। অগ্নি নির্বাপন, অগ্নি দুর্ঘটনার ব্যাপারটি কিন্তু প্রাইমারি স্কুলে শেখানো হয়। আমাদের রোড সেফটির ব্যাপারটা প্রাইমারি স্কুলে শেখানো হয়, অর্থাৎ তাদের মজ্জার মধ্যে আমাকে যে রেড লাইট হলে থামতে হবে, গ্রিন লাইট হলে যেতে হবে, ওরা রক্তে মজ্জায় শিখে যায়। আমাদের যে ফায়ার সেফটির ব্যাপারে এলিমেন্টারি স্কুলে তো শেখানো হয়, গ্র্যাজুয়েশন যখন করে তাদের একটা ক্রেডিটের কোর্স থাকে যে ফার্স্ট এড আপনি দিবেন, কিভাবে প্রাথমিক অগ্নি নির্বাপনের জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, অন্যকে সহযোগিতা করবেন। আমাদের দেশে অনেক বিল্ডিংয়ে ফায়ারের সমস্ত যন্ত্র বা এক্সটিংগুইশার কীভাবে কাজ করে, আমার ধারণা আমার 4 জনের মধ্যে নাঈম ভাই ছাড়া আমরা 4 জন জানি কিনা আমি অত্যন্ত সন্দিহান। এই রকম অবস্থা কিন্তু একেবারে বাংলাদেশের অধিকাংশ ভবন মালিকের ব্যবহারকারী। তার মানে হচ্ছে আমাদের বেসিক জ্ঞানটুকু নাই। আমরা ধরেই নিয়েছি অগ্নি নির্বাপনে কিছু হলে ফায়ার সার্ভিস অথবা সরকার আমাকে বাঁচাবে, যেটা অ্যাবসলিউটলি রং। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি। ফলে এই জায়গায় আমার প্রকৃত জ্ঞানের অভাব ব্যবহারকারীদের। দ্বিতীয় হচ্ছে, যেহেতু ব্যবহারকারী জ্ঞান হিসেবে আমরা হই নাই নাগরিকরা, আমাদের নাগরিকরাই তো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বাড়ির মালিক, তারা আরও জানে না।
আর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষদের ক্ষেত্রে আমি দুইটা সমস্যা দেখি, যে কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সেটা অগ্নি নির্বাপন বলেন, সড়কের বলেন, শিক্ষার বলেন, আমাদের একটা হচ্ছে আইন না মানার সংস্কৃতি, আরেকটা হচ্ছে দায়বদ্ধতার সংস্কৃতি, দায়বদ্ধহীনতা। আমরা কেউ কারো কাছে দায়বদ্ধ না। আমার যা রোল, আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, ফায়ার ব্রিগেডের তারা জীবন বাজি রেখে কাজ করছেন, কিন্তু এর বাইরেও যদি আমরা দেখি যে কোনো জায়গায় রাজুকের কর্তৃপক্ষ, যেটা স্যার বললেন যে আমরা 24টা, বা খালেক ভাই বললেন 24টা টিম আমরা করতে পারলাম। আমি মাননীয় মন্ত্রীকে 3 দিন আগে একটা টকশোতে উনি সংযুক্ত হয়েছিলেন, জিজ্ঞেস করলাম আপনি এই ভবনগুলির ত্রুটি চিহ্নিত করার জন্য 24টা টিম করেছেন, মাননীয় মন্ত্রী গত 48 বছর ধরে এই রাজুকের এই কর্মকর্তারাই কিন্তু অন্যায়ভাবে 18 থেকে 23 তালা, 10 থেকে 15 তালা হতে দিয়েছে। তো যিনি অপরাধ করেছেন তিনি কিভাবে আবার অপরাধ চিহ্নিত করবেন? এই প্রশ্নের আমি সদুত্তর পাইনি। ফলে এই জায়গায় আমি মনে করি আমাদের ওই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে, রাজুকের যে ভূমিকা তারা পালন করলেন কিনা, অথবা সড়ক দুর্ঘটনার যিনি বিআরটিএ বা যারা, তারা দায়িত্ব পালন করলেন কিনা। আর সেকেন্ড হচ্ছে, আমরা সড়ক দুর্ঘটনা, আমি যদি সাংবাদিক বা আরেকজন ভিআইপি কেউ হলে আমরা উল্টো পথে যেমন গাড়ি চলি, আমরা প্রত্যেকে বাড়ির মালিক ধরে নিয়েছি আমার কোনো সাজা হবে না আইন ভঙ্গ করলে। এই যে আইন ভঙ্গ করলে সাজা হবে না, এই সংস্কৃতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আমাদের সমস্যার সমাধান হবে না। আমি শেষ করব এই জায়গায় উন্নয়নের কথা বলে। আমাদের ব্যাপক উন্নয়ন হচ্ছে। আপনার এখানে আসতে মধ্যরাতে আমাকে 1.5 ঘন্টার বেশি সময় লাগে মহাখালী থেকে এখানে আসতে, অথচ মহাখালী থেকে উন্নয়নের যন্ত্রণা না অব্যবস্থাপনার যন্ত্রণা? এই জায়গায় আমি বলছি মহাখালী থেকে নোয়াখালী যাওয়ার কথা 1.5 ঘন্টায়। সমস্যাটা যেটা হচ্ছে, আমাদের উন্নয়ন হচ্ছে কিন্তু এর মধ্যে একটা মেগা পরিকল্পনা হচ্ছে, কিন্তু মেগা প্রকল্প হচ্ছে, মেগা পরিকল্পনাটা সুচিন্তিত হচ্ছে না। এই জায়গায় যদি আমি সরাসরি বলি, আমি লেম্যানের মতো করে বলি, আপনি রাজধানীতে যেখানে যানজটে দিনের বেলা নাকাল, আপনি উন্নয়ন কাজ করছেন, তার আগে একটা বিকল্প পথ করা দরকার ছিল। যেখানে খালি জায়গা সেখানে আপনি যদি একটা বেল্ট রোড করে তারপরে যদি আপনি রাস্তার মাঝখানে উন্নয়ন করতেন, তাহলে সেই উন্নয়নটা নাগরিক জীবনকে আরও বিধ্বস্ত করতো না। ফলে আমি মনে করি গত 10 বছরে বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের অনেক উন্নয়নশীল কর্মসূচি, কিন্তু আজকে আমরা যেই জেনারেশন, তাদের জীবদ্দশায় যদি আমি যন্ত্রণা ভোগ করে আমার পরবর্তী প্রজন্ম সুখ ভোগ করে, এই আনন্দে কিন্তু আমরা তাদের সমর্থন দিতে পারবো। আমাদেরকে তো বলা হয়েছে এভাবেই যে উন্নয়ন পেতে হলে, এগোতে হলে কিছু প্রসব বেদনা থাকতে হবে। পৃথিবীর সব দেশে হয়, পৃথিবীর সব দেশে উন্নয়ন হয়, কিন্তু উন্নয়নের এত যন্ত্রণা, আমরা তো উন্নয়ন ছাড়াই যন্ত্রণা আছি। বলে আমাদের যন্ত্রণা লাঘব করার কিছু পদ্ধতি যারা প্রকল্প বিশেষজ্ঞ তারা করবেন বলে আমাদের প্রত্যাশা। নাঈম ভাই, এই যে কথাগুলো আলোচনা হলো, সর্বশেষ একজন সাংবাদিক হিসেবে তিনি যে কথাগুলো বললেন, একটি শব্দ যদি বলি যে সুশাসনের অনুপস্থিতি, আপনার মনে হয় না যে অব্যবস্থাপনা বলুন বা সমন্বয়হীনতা, প্রতিটি ক্ষেত্রে সড়ক বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, প্রতিটি ক্ষেত্রেই আমরা এটি যন্ত্রণা ভোগ করছি। আমরা যদি এফআর টাওয়ারে ফিরে যাই, এটির প্লটের পরিমাণ ছিল 6 কাঠা, এটি কৌশলে বাড়িয়ে করা হয়েছে 8 কাঠারও বেশি, যাতে নির্মাণের কিছু সুবিধা পাওয়া যায়। 23 তলার অনুমোদন সংক্রান্ত কোনো নথি রাজুকে পাওয়া যায়নি, এমনটাই আমরা জেনেছি এখন পর্যন্ত। 18 তলার পরের মজার বিষয় হচ্ছে, কয়েকটি তলা মর্টগেজ রেখে ব্যাংক থেকে ঋণও নেওয়া হয়েছে। ব্যাংক সম্পর্কে যাদেরই কম বেশি ধারণা আছে তারা জানেন যে ব্যাংক যখন ঋণ দিতে যায় তারা পরিদর্শনে যায়, সাইট পরিদর্শন করে, তারা দেখে সেখানে পানির সংযোগ আছে কিনা, বিদ্যুতের সংযোগ আছে কিনা, গ্যাসের সংযোগ আছে কিনা। তাহলে যদি এটি অবৈধ হয়, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যদি রাজুক হয়, তারা কিসের ভিত্তিতে এই অনুমোদনগুলো দিয়েছে? সেই কাগজগুলো কি তাহলে ফেক? যেমন বলা হচ্ছে যে একই স্মারকে 18 তলা এবং 23 তলার। এখন অনেক কথাই আমরা শুনতে পাচ্ছি, যেহেতু আমরা বিশেষজ্ঞ নই, আমরা জানি না ব্যাংক যে ঋণ দিয়েছে, ব্যাংক কিসের ভিত্তিতে ঋণ দিল, রাজুক কিভাবে সেটি সার্টিফাই করলো। এই যে এত অনিয়মের ভেতর দিয়ে 26টি প্রাণ চলে গেল, বেশ কিছু মানুষ এখনও ট্রমাটাইজড। তারা কবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে এটি আসলে বলা মুশকিল। তো এমন একটি পরিস্থিতিতে, যেখানে আমি বলছিলাম যেটি হাজার হাজার অগ্নি ঝুঁকিতে বিভিন্ন স্থাপনা রয়েছে, শপিং মল রয়েছে, মিডিয়া রয়েছে, আমরা টেলিভিশনে বসে কথা বলছি, অনেক টেলিভিশন, অনেক প্রিন্ট মিডিয়া রয়েছে এর মধ্যে, এবং হাসপাতাল রয়েছে ঝুঁকিপূর্ণ অগ্নি ঝুঁকিপূর্ণর তালিকায়। মানে আগুন লাগলে মানুষ হতাহত হলে তাদের চিকিৎসা যেখানে হবে, 98% হাসপাতাল এবং ক্লিনিক ঝুঁকিপূর্ণ, রাজধানী সহ বিভিন্ন জায়গায়। তাহলে যে সুশাসনটি আমরা কিভাবে এনশিওর করতে পারি অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রেই যদি বলি? আপনার কথাটা ধরে আমি যে একটু পজিটিভ দিকে আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে
আইনের অনুশাসন বা আইনের শাসন থাকতে হবে, এবং যত উন্নত দেশ তাদের আইন অত কড়া এবং ওটাকে ইমপ্লিমেন্ট করছে। কিন্তু আমাদের দেশেই কিন্তু গার্মেন্টস সেক্টরটা যদি দেখেন, তা সেখানে কিন্তু এই দুর্বলতা আমাদের এত বেশি ছিল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছিল, কিন্তু যখনই অ্যাকর্ড অ্যালায়েন্স বা বায়ারদের প্রেশার আসলো, তখন কিন্তু এই সেক্টরটা এমন একটা সুনাম অর্জন করেছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, এমনকি চায়না থেকেও আমাদের এই সেক্টরটা নিরাপদ। তা আমাদের দেশের ভিতরে যদি এরকম একটা নিরাপদ সেক্টর করতে পারি আমরা, তাহলে কেন সেটা আমরা ভবনেও এই একই ব্যবস্থা নিতে পারবো না? তার মানে আমরা ব্যবস্থাটা তো আর বাইরে থেকে এসে আমাদেরকে চাপ দিয়েছে ঠিকই, কিন্তু ব্যবস্থা তো আমরাই করেছি। অর্থাৎ যে প্রত্যেকটা যে হিট ডিটেক্টর বলেন, স্মোক ডিটেক্টর বলেন, এই ফায়ার ডোর বলেন, তার মানে এগুলো তো আমরা ব্যবহার করলাম, আগে হয়তো বা করি নাই। কারণ আগেও আপনি যেটা বলেছেন যে সত্যি কথা, যে অব্যবস্থাপনা এবং দুঃশাসন বলেন বা আইনের অনুশাসন নাই। তা এইটা একটা সেক্টরে যদি হয়, তাহলে এটা রেপ্লিকেট কেন করতে পারছে না? তাছাড়া রাজুকের যে 24টা টিমের কথা বলেছেন, সেখানে কিন্তু প্রত্যেকটা টিমে কিন্তু একজন করে ফায়ার ইন্সপেক্টর কিন্তু তারা চেয়েছিল এবং দেওয়া হয়েছে। আর এটাকে আমরা যদি পজিটিভ ভাবে দেখতে চাই, যে যাদের গাফিলতিতে এত বড় দুর্ঘটনাগুলো ঘটলো এবং একটি মেসের মধ্যে আমরা বসবাস করছি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের নেতৃত্বে এই অনুসন্ধান, এটি কতটা কার্যকর? এটা যদি পজিটিভলি দেখি, এটা বেশ মজার বিষয় যে তারা যদি তাদের ভুলগুলো যদি আমাদের সামনে তুলে ধরতে পারে, তারপরে আপনার সাথে আমি একমত যে তাদের বিচার হবে। কিন্তু এখন যেগুলো সামনে আসছে, এটা যদি আমরা ধারণ করি এবং এটাকে যদি আমরা একটা অর্গানাইজ করি, এবং এই রাজুক না খালি যে সবার ইন্সপেক্টর, যে একটা ইন্সপেকশন ডিপার্টমেন্টই আছে লেবার মিনিস্ট্রির, যে একজন ইন্সপেক্টর জেনারেল ওখানে আছেন এবং অনেকগুলা ইন্সপেক্টর আছে খালি কলকারখানা এবং স্থাপনার নিরাপত্তা বা ওয়ার্ক প্লেস সেফটির ব্যাপারে। তাহলে আমরা সিটি কর্পোরেশনে দেখলাম যে তারাও এগিয়ে এসছেন, মেয়ররা রাস্তায় করছেন, তার মানে তাদেরও একটা ইনিশিয়েটিভ আছে। তাহলে এখানে সমন্বয়হীনতা বা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বল জায়গা, যার ফলে আমাদের এই অব্যবস্থাপনা শিকার হয়ে আসছে। তাহলে এদেরকে যদি আমরা অর্গানাইজ করতে পারি, এবং এটার জন্য বিশেষজ্ঞদের একটা রেকমেন্ডেশন 2017 সালে দেওয়া হয়েছে এবং এখনো সেটা আলোর মুখ দেখেনি, সেটা যদি আমরা একবার খুলে দেখতে পারি সেখানে যে কি রেকমেন্ডেশন আছে, সেখানে বড় রেকমেন্ডেশনটা হলো যে এক কথা যদি বলি, রেগুলেটরি কমিশন কিংবা অথরিটি, যেমন বিটিআরসি যেরকম আছে, এরকম ধরনের একটা রেগুলেটরি কমিশন। এরা হবে সেফটি কনসার্ন হবে এবং তারা সেফটিটা সমন্বয় সাধন করবে। তারা কারো আন্ডারে না, একটা কনস্টিটিউশনাল বডি, এবং তারা প্রত্যেককেই কিন্তু আইনের এসে বা প্রেসারে রাখতে পারে। এবং আমাদের মনে হয় যে বিদেশে যেরকম আঙ্গিকে করা হয়েছে, আমাদের দেশে এটার কোনো বিকল্প নাই, এটা এখনই আমাদেরকে করতে হবে। জি স্যার, আপনি যদি একটু বলেন, এই যে আমরা সুশাসনের অনুপস্থিতির কথা বা অব্যবস্থাপনার কথা যেগুলো আমরা শুনলাম, মেয়র সাহেবদের কথাও বললেন, আমাদের দুজন মেয়রের দুটো বক্তব্য আমি আপনাকে শোনাই। অগ্নি নির্বাপন প্রশিক্ষণ দেওয়া হবে প্রত্যেককে, এটি বলেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেছেন বিচ্ছিন্ন কার্যক্রমের সমস্যার স্থায়ী সমাধান হবে না। একটা হলো যে অবস্থার চাপের মধ্যে উপস্থিত অস্থিরতায় বিচলিত হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও নানা মন্তব্য করেন। এই মন্তব্যগুলো সেই রকম অবস্থার চাপের মধ্যে উপস্থিত অস্থিরতায় বিচলিত হয়ে দ্রুত একটা কিছু সমাধানের উপায়ের কথা বলা। আসলে ব্যাপারে জটিলতা অনেক বেশি, এবং যে ধারায় আমরা চলছি তাতে গুরুত্বপূর্ণ কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়। এরকমই আমরা চলব। এই মৃত্যু, হত্যা, আত্মঘাতী কর্মকাণ্ড, অ্যাক্সিডেন্ট, এগুলো নিয়েই চলতে হবে আমাদের। সুশাসনের কথা বারবার বলছেন। সুশাসন মানে কি? সুশাসন কথাটা তো আমাদের দেশের ভিতর থেকে আসেনি। আমাদের দেশকে কথা ছিল আইনের শাসন চাই, আইন উন্নত করতে হবে, আইন প্রয়োগ করতে হবে, যে কোনো আইন কার্যকর হয় না। তো এই আইনের শাসনের জায়গায় গুড গভর্নেন্স বলে একটা কথা বিশ্ব ব্যাংক চাপিয়ে দিয়েছে গরিব দেশগুলোর উপরে, বাংলাদেশ তার মধ্যে পড়ে। কি সুশাসন মানে হিউম্যান রাইটস কতখানি আছে এটা তারা দেখবে, নারীর অধিকার বা নারীর ক্ষমতায়ন বাড়ছে কিনা সুশাসনের, এইটা দুর্নীতি কমছে কিনা এইটা, এরকম 6-7টা পয়েন্ট হলো সুশাসনের ক্রাইটেরিয়া, সূচক। আমার এক্স্যাক্টলি সবটি পয়েন্ট মনে নেই, কিন্তু এটা খুঁজে বের করা কোনো কঠিন না যারা বের করতে চায়।
তারা বের করে ফেলতে পারে 2 মিনিটের মধ্যে, যারা কাজ করে আর কি ওই অনলাইনে। এখন এই সুশাসন আমাদের দেশের দরকারি না আমাদের অন্য কিছু দরকারি, এই বিবেচনার তো সুযোগ নাই। বিশ্বব্যাংক ঋণ দেবে বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো কারণেই হোক, বিশ্বব্যাংক সদয় এই যমুনা ব্রিজ নিয়ে, যমুনা ব্রিজই তো না, পদ্মা ব্রিজ নিয়ে একটা কি বলে ওই ঘটনা ঘটেছে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের একটা বিরোধ, এবং এই বিরোধের মধ্যেও বিশ্বব্যাংক তার বক্তব্য এস্টাবলিশ করতে পারেননি আইনগতভাবে বিচারালয়ের মাধ্যমে। যাই হোক, যে কথাটা বলতে চাইছি, বিশ্বব্যাংক কিন্তু অত্যন্ত কম সুদে বাংলাদেশকে মানে ঋণ দিয়ে আসছে। কেন দিচ্ছে কি, এগুলো তলিয়ে দেখলে দেখা যাবে যে বিগ পাওয়ার্সের কোনো ইন্টারেস্টের কারণে এতটা বাংলাদেশের যে আর্থিক অনটন নাই, উন্নয়ন, তার একটা কারণ এই ঋণ পাওয়া। সহজে শিক্ষা উন্নয়নের জন্য 43 লক্ষ কোটি টাকা দিয়েছে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার, এটা প্রায় নমিনাল ইন্টারেস্টে, এবং বাংলাদেশ সরকার চাওয়ার আগেই এই প্রস্তাব আসছে। এই ব্যাপারগুলো বাংলাদেশের জিওপলিটিক্যাল কিছু অ্যাডভান্টেজ আছে, এই ঋণ নিয়ে সুবিধা ভোগ করা যায়। কিন্তু বিশ্বব্যাংক আবার শর্ত দিয়ে দেয় যে এই ঋণ আমরা দেব তখনই যখন এই জিনিসগুলো ক্রাইটেরিয়া পাই, এই ঋণ আমরা কন্টিনিউ করবো তখনই যখন এই কাজগুলো তোমরা করো। এবং এমনভাবে সুশাসনের ব্যাপারগুলো আসে যে এই সুশাসনের দিকে এগোনো যায় না, নানা রকমের স্টেটমেন্ট তৈরি করে, যে কথাটা আগে বলা হলো যে প্রদর্শনী শো, সেরকমভাবে শো করে সরকারকে দেখাতে বাধ্য হয়, এবং ওরাও চায় ফলস স্টেটমেন্ট দেওয়া হোক। ফলস স্টেটমেন্ট, ঋণ খেলাপি এইটা ওইটা যারা আছে তারা একটু অকওয়ার্ড অবস্থায় আছে, যদিও খেলাপি ঋণ নিয়ে তারা অনেক সুবিধাও করছে। তো বিশ্বব্যাংক যে নীতিতে কাজ করে, অর্থাৎ বিগ পাওয়ার্সের তো ব্যাংক এটা, যদিও আমরা বলি বিশ্বব্যাংক বাংলাদেশেরও তাদের শেয়ার আছে, বাংলাদেশের আধা পয়সা বা 1 পয়সা শেয়ার আছে, কিন্তু মূল শেয়ার তো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এরকম কয়েকটা রাষ্ট্রেরই। কাজেই বিশ্বব্যাংক বটে, কিন্তু আসলে এটা বিগ পাওয়ার্সের ব্যাংক। এখন বিশ্বব্যাংক তো বিগ পাওয়ার্সের অর্থনীতির চাইতে রাজনীতি এখানে বেশি, কম না, রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার। তো এইসব কারণে বাংলাদেশ বিপর্যয়ে পড়ে। স্বাধীন রাষ্ট্রীয় সত্তা নিয়ে এগোতে গেলে যেরকম পারা যায়, এইসব শর্তের মধ্যে থেকে সেরকম পারা যায় না। আপনারা লক্ষ্য করেছেন যারা দেখছেন যে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাহায্য চাইতে এমবেসিতে দৌড়াচ্ছে গত 30-35 বছর ধরে। মার্কিন যুক্তরাষ্ট্রের এমবেসিতে যাচ্ছে গণতন্ত্রের জন্য। তারা কিন্তু বাংলাদেশের জনগণের উপরে যথেষ্ট আস্থা রাখে না। তারা তাদের ছেলে মেয়েদেরকে ব্যাপকভাবে অন্য দেশের নাগরিক করছে। এখন অবশ্য ইউরোপে, আমেরিকাতে মানে ওই একটা হোয়াইট সুপ্রিমেসি, মানে শ্বেত আধিপত্যবাদ অত্যন্ত প্রবল, বর্ণবাদ, কৃষ্ণাঙ্গদের তারা খারাপ দৃষ্টিতে দেখছে। ফ্রান্সে, জার্মানিতে, ব্রিটেনে, আমেরিকাতে ট্রাম্প তো ঘোষণাই দিয়েছে যে ইউএসএ সাদা চামড়ার লোকদের দেশ, সেটাকে ফ্রান্সেও একই রকম ঘোষণা দিচ্ছে। বিএনপি আর কি বলে ব্রিটেনও কতগুলো বিধিবিধান জারি করেছে যে দেশটা তো সাদা চামড়ার লোকদের, কৃষ্ণকায়রা এসে আমাদের বেকার সমস্যা সৃষ্টি করছে, কৃষ্ণকায়রা এসে সমাজে অপরাধ বাড়িয়ে দিচ্ছে, এরকম আরও কিছু কথা। তো এই সামগ্রিকতার মধ্যে যদি আমরা দেখি, তখন বুঝতে পারবো যে প্রচলিত ধারার রাজনীতি নিয়ে সমস্যার সমাধান করতে পারবে না। আজকে বিএনপি এই গত নির্বাচন উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে গেছে সাহায্য চাইতে, এবং বিএনপির কয়েকজন নেতা ওই নিউ ইয়র্কে হেডকোয়ার্টার জাতিসংঘের, সেখানে গেছে আপনাদের তত্ত্বাবধানে নির্বাচন চাই। বাংলাদেশে এরকম আইন থাকা উচিত ছিল যে বিদেশিদের কাছে এইভাবে গেলে এটা অপরাধ এবং এর জন্য শাস্তির বিধান থাকা উচিত ছিল, কিন্তু এইগুলো প্রধান দুটো দলই আওয়ামী লীগ এবং বিএনপি একই কাজ করছে। কাজে এই রাষ্ট্রে যে সমস্যাগুলোর কথা আমরা আলোচনা করছি, যতই এর গভীরে যাব ততই বুঝতে পারবো এইরকম নিয়েই চলতে হবে। চাপ যখন বেড়ে যায়, অসহায়ত্ব আমাদেরকে, চাপ যখন বেড়ে যায় তখন অল্প স্বল্প যেমন ভাই এই আলোচনাটি আমরা এখানে বিরতিতে যাব, তার আগে শেষ করতে চাই যে এই যে রাজনীতির কথা এলো, আমাদের 4 জনের মধ্যে রাজনীতির মানুষ আপনি, রাজনীতির এই দেউলিয়াপনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
এবং এর সঙ্গে অবশ্যই আমাদের যে আগুন নিয়ে আমরা কথা বলছি, অগ্নি নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়টিকে যদি আপনি একটু যুক্ত করে আলোচনা করেন। এটা যাওয়ার একটু আগে কথা বলি, কারণ ওই যে একটা কথা ছোট করে বলতে হবে যে এটা বলছি যে প্রসব বেদনা, আসলে প্রসব বেদনা এটা ক্যান্সারের বেদনা বা এই যে টিউমারের বেদনা। কারণ এর পরে দেখা যায় পেট কাটলে টিউমার বেরিয়েও বাচ্চাটা চাষবে না। আর হলো যে যেটা 6 কাঠা থেকে 8 কাঠা, তারপরে 18 তলার পর ব্যাংক ঋণ নেই 4 তলা, রাজুকের ব্যাংক, নানান কথা বলছেন। ব্যাংক কেমনে টাকা দেয় আর রাজুক কোথায় থাকে, সিটি কর্পোরেশন কি করে, 54টা সংস্থা তাদের কাজ কি, এখন কিন্তু কেউ দায়িত্ব নিতে আসলো না, কেউ বলল না এখন যে এখানে তার দায়িত্বটা কি। ওই একটা গল্প আছে, ওই যে পাকিস্তানের এক জেনারেল নাকি গাড়ি নিয়ে বাড়িছে পরে, তারে ওই যে মিলিটারি পুলিশ স্যালিউট দেয় নাই, তো গাড়ি থার করেছে, স্যালিউট কেউ নেই দিয়া, তো ড্রাইভার তো বলছে যে আমি তো ফ্ল্যাগ লাগাইনি, তো বলছে ইয়ে করো, কান ধরে ডন লাগাও 20টা, তো ডন 20টা লাগাইছে। ও তারপরে এবার ড্রাইভারে বলছে তুমি কেন এটা লাগাইলে না, তুমি 20টা লাগাও, তো 20টা দিছে। দেওয়ার পর সে বলছে হাম কেউ চেক নেই কিয়া তো হাম ভি 20 লাগাতে হয়। তো এখন এদের তো অন্তত যে প্রত্যেকেরই দায়টা যে আমি কেন দেখলাম না, বুঝলাম না, খেয়াল করলাম না, তারপর দুর্নীতি ফুর্নীতি কথা বাদ দিলাম। এখন 6 দিনে এখানে দেখবেন যে শুধু এটা না, 6 দিনে ব্যবধানে 77টা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের অনুকূলে লাইসেন্স দেওয়া হয়েছে। এটা যুগান্তর পত্রিকা 22 অক্টোবর 17 সালে লিখছে। তাহলে চিন্তা করেন 6 দিনে 77টা এই প্রাইভেট ইয়েগুলিকে অনুমোদন দেয় কীভাবে, কিসের ভিত্তিতে, সেটা নিয়ে আলোচনা হলো না। তারপরে যে কথাটা আসছে সেটা আমি একটু সংক্ষেপে বলে দিই। সেটা হলো যে আমি যে প্রদর্শনবাদের কথা বলছিলাম, এটা কেন বলছি দেখেন, বিআরটিএ ওই যে অ্যাক্সিডেন্ট হলো, বাচ্চা মরে গেল, এখন দেখেন সুপ্রভাত পরিবহন তাদের 163টা বাসের মধ্যে কাগজপত্র আছে 18টার, বা ওই যে জামালি নূরের 29টা বাসের মধ্যে আছে 6টার কাগজপত্রই নেই। এখন এই বিআরটিএ করলো কি, যখন এই চারিদিকে হইচই শুরু হলো, 1 তারিখ থেকে 20 আগস্ট এই 20 দিনে তারা 16,000 যানবাহনের ফিটনেস সনদ দিয়েছে। এটা কাগজে আসছে, আমরা দেখছেন। একটা ফিটনেস দিতে গেলে যদি আপনি ঠিকমতো দেন তাহলে 1.5 ঘন্টা একটা দিতে পারেন, কিন্তু আপনি ঘন্টায় 86টা দিলেন। এই যে আপনি 16,000 যানবাহনের ফিটনেস দিলেন, কৃষি ভিত্তিতে দিলেন, মানে কেটে চেক, আমি চেক কী করতে বলতেছি না। এবার আসেন আপনি রোবটের মাধ্যমে, এবার আসেন মাদক বিরোধী আন্দোলনে কি করলেন আপনি, মাদক বিরোধী অভিযান শুরু হয়ে গেল, তখন সেখানে দেখা গেল যে মাদক অধিদপ্তর 20,349টা মামলা নিষ্পত্তি করে ফেললো। মামলা করতেছে, নিষ্পত্তি হইতেছে, এবং 11,634 জনকে খালাস দিল, 52 ভাগ খালাস হয়ে গেল। এরপরে আবার সেটা বললো যে কেন এটা হচ্ছে, তখন বলল যে এজাহার দাখিল, ত্রুটিপূর্ণ এজাহার দাখিল, মামলার বাদী তদন্ত একই ব্যক্তি কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি। না, এটা বলছি যে এটা বোঝার দরকার আছে, কারণ এই যে বক্তব্যগুলি এইটা যে আসলো, এইটা তখন এগুলি সংশোধন না করে করলো কি, এরা পুলিশ এবং র্যাব মিলে 243 দিনে 286 জনকে তারা ক্রস ফায়ারে মেরে দিল। তাহলে আগে তো এগুলি সংশোধন করবেন, করে একটা লিগ্যাল সিস্টেম এস্টাবলিশ করবেন, তাইলে বিচার বহির্ভূত হত্যার দিকে যাবেন নাকি বিচার ব্যবস্থাকে আইনানুগ ইয়ের উপরে কাঠামোতে দাঁড় করাবেন। এখন এখানে শেষ করে দিই, গোয়েন্দা সংস্থা প্রতিবেদন বলছিল মাদক বাণিজ্যের 56 জন জনপ্রতিনিধি, শতাধিক প্রভাবশালী নেতা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, কয়েকশো সদস্য, ক্ষমতাসীন দলের ওয়ার্ড, থানা, জেলা, মহানগর পর্যায়ের নেতা, সংসদ সদস্য, সিআইপি ও সরকারি কর্মকর্তা মিলে 141 জন ব্যক্তি মাদক ব্যবসার নেপথ্য শক্তি হিসেবে চিহ্নিত, এবং এদের নাম ধাম করে সবই জমা দেয়। একটা লোক ধরছে, তাহলে কোনটা দেখেন আপনি, যেখানে একটা আইনানুগ পদ্ধতিকে দাঁড় করাবেন, যেখানে একটা এই ঘাটতিগুলি পূরণ, সেটা না করে আপনি সহজ রাস্তা নিয়ে নিলেন। আর যাদের নামটা হলফ করা হলো সেই ব্যাপারে তাদের তো গ্রেফতারও করলো। আমি কিন্তু ক্রসফায়ারের পক্ষে না, তাদেরকে দিলের পক্ষে থাকতাম না। তাহলে এই জিনিসগুলি শুধু আমি 2টা ক্ষেত্রের কথা বললাম, তো এরও আমি আপনারা 10টা ক্ষেত্র দেখাইতে পারবো। এই যখন চলছে, এটাকে আমি বলছিলাম যে ভ্রষ্ট পথে পরিচালিত নষ্ট রাজনীতি। এবং এটা ওনার যে বক্তব্যটা পরে আসলে বলবো, উনি যেটা বলছেন আপনাদেরও নিতে হবে, যারা রাজনীতি করেন না, নিব না কেন, রাজনীতির সাথে আমাদের দায় দায়িত্ব। আর উনি একটা বলছেন যে এই রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করছে বিগত দিনে, আমরা রাষ্ট্র ক্ষমতা যাই নাই। এখন সেটা বলতে পারেন কেন গেলেন না, কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে তাহলে তাদেরকে বলছেন যে বুর্জুয়া রাজনীতি, পুঁজিবাদী অর্থনীতি পরিচালনা করতে গেলে যে পরিণতি হয়, যে ব্যবস্থাটি হয়, সেই ব্যবস্থাটি চলছে। জি, শুনছিলেন, আমি আপনাকে দুটো
পয়েন্টস দেই, সেটি হচ্ছে যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম বলেছেন এই ঘটনার পরে, প্রথমে তো বলেছিলেন হত্যাকাণ্ড, পরে বলেছেন যে বেআইনিভাবে তৈরি ভবনের নাম কাগজে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করা হবে, অর্থাৎ আবারও টাকা খরচ করব আমরা জানানোর জন্যে, কিন্তু কারা করলো, কার সহযোগিতায় করলো তাদেরকে ধরবো না। তো এই কালচার যদি চলতে থাকে, এই অগ্নি ঝুঁকি থেকে বা যে কোনো ধরনের প্রশ্ন ফাঁসের ঝুঁকি বলুন, মাদক জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি তার সদিচ্ছা যতই ব্যক্ত করুন না কেন, আমরা যদি যে যেখানে আছি আমরা যদি ভূমিকা পালন না করি, কি করে আমরা সাফল্যের মুখ দেখব? ঠিকই বলেছেন, মৌলিক প্রশ্নটি এখানে। আমি মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ব্যক্তিগতভাবে যেহেতু চিনি, একসময় আমাদের পেশার মানুষ ছিলেন এবং কালের পরিক্রমায় তিনি আজকে মন্ত্রী, স্পষ্টবাদী মানুষ এবং উদ্যমী মানুষ, ফলে সেই ক্ষেত্রে আমিও আশাবাদী হতে চাই ব্রিগেডিয়ার জেনারেল নাঈম সাহেবের মতো, কারণ আমাদের আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি, যেমন আমি আগের ব্যাখ্যা একটু মানে অ্যাড করতে চাই, রাজুকের 24 জন কর্মকর্তাদের 24টি টিম করাতে আমরা হতাশ করি কেন? ওই যে চুন খেয়ে মুখ তাতলে দই দেখে তো একটু ভয় পায়। তো আমাদের যেহেতু ওনারাই জড়িত ছিলেন, এটা গণমাধ্যম সহ গণমানুষ জানে, সেই কারণে ভয়। কিন্তু সেই ক্ষেত্রে আবার যে কোনো সুশাসন শুরু হয় উপর থেকে। আমরা যদি মন্ত্রী মহোদয়ের সততা নিয়ে আমার প্রশ্ন নাই, উনি যদি সক্রিয় থাকেন তাহলে আবার লোহা লোহে কো কাটতা হয়, হিন্দি ছবির এক ডায়লগ আছে। ফলে আপনি ওই লোহা দিয়ে লোহা কাটা যায়, ওনারাই বলতে পারবেন অন্যায়। ছোট্ট করে আপনাকে একটু বিরক্ত করি আবারও, এই যে বনানীতে যেটি ঘটলো, এর পরে আমরা দেখলাম যে তাসবির এবং ফারুক, দুই ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে। যাদের কারণে এত বড় একটি অনাচার ঘটলো, তাদের কারো নামও তো আমরা পেলাম না। ফলে গ্রেফতার তো দূরের কথা, নামও বলা হয় না। উনি অবশ্য বারবার বলেছেন যদি কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ওনার কথাতে বিশ্বাস করতে চাই, কিন্তু আপনি যদি বলেন যে আপনি কি মনে করেন যে আগামী নিকট ভবিষ্যতে তারা কেউ আইনের আওতায় আসবে, আমার মন বলে, আমার অভিজ্ঞতা বলে উত্তর হচ্ছে না। তার মানে হচ্ছে তাহলে আমরা কি করব? আমি মনে করি যে আমাদের এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য যেই জায়গাটায় আমার একেবারে সুনির্দিষ্ট পরামর্শ হচ্ছে, ওই যে আপনি একটা বললেন আমরা এফআর টাওয়ার নিয়ে আছি, গতকালকের রিপোর্ট আমাদের প্রতিবেদক সহ বনানীতে রাজুকের তারাই 56টি ভবনের পরীক্ষা করেছেন, এর মধ্যে 54টি ভবন আইনের বরখেলাপ করেছে। তো তার মানে আপনি সংখ্যা পরিসংখ্যান কত আপনার শুনতেই পারেন, প্রত্যেকেই জড়িত কিন্তু। এবং 18 থেকে 23 তো আর রাতের অন্ধকারে হয় না, দিনের আলোর মধ্যে। তার মানে হচ্ছে আমরা জেগে ঘুমাচ্ছিলাম, এখন আমাদের জাগতে হবে নিজেদের নিরাপত্তার স্বার্থে। আমি মনে করি এই যে আমরা গণমাধ্যম কথা বলছি, এটা আবার হোমিওপ্যাথিক ঔষধের মতো। প্রথমে ঔষধ খেলে কিন্তু রোগটা বেড়ে যায়, তারপরে পুরো কোর্স না খেলে পরে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমরা যদি আজকে পুরো এই পরিকল্পনার এটার যদি সমাধানের দিকে না যায়, কি হবে জানেন? যাদেরকে আপনি সুনির্দিষ্ট করলেন অপরাধী বলে, এইখানে রাজুকের কর্মকর্তাদের ঘুষ খাওয়ার আরেকটা ক্ষেত্র তৈরি হবে এবং রেট বেড়ে যাবে। কারণ এখন কঠিন, ফলে মাত্রা ডাবল দিতে হবে। আমি একেবারে অন এয়ারে বলছি। ফলে মাননীয় মন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেই প্রতিশ্রুতি দিয়ে এবার সরকার গ্রহণ করেছেন, ক্ষমতা নিয়েছেন, যে সুশাসন নিশ্চিত করবেন, সুশাসনের প্রত্যেকটি ক্ষেত্রে চাই, এই ক্ষেত্রে আমরা চাই। এই ক্ষেত্রে সুশাসন দুই কারণে দরকার। একটা হচ্ছে ওনার সরকারের নিশ্চয়তা, আর আমাদের নাগরিকদের, প্রত্যেকটা রাজধানী নাগরিকদের জীবনের নিরাপত্তা। ফলে এই সারা দেশে এটা অবশ্যই, আমি রাজধানী দিয়ে শুরু করে আজকে জানেন কুমিল্লাতে হয়েছে, সেখানে 90% ভবন অনিয়ম। কক্সবাজারে হয়েছে, সেখানে 95% ভবন অনিয়ম। তার মানে হচ্ছে আপনি তো 1 আর 2% যে বলি, এটা ইজ্জত রাখার জন্য বলি, আসলে 100-র মধ্যে 110টাই অনিয়মের মধ্যে জড়িত। ফলে আমি যে জায়গাটা বলবো যে রাজুকের লোকদের দিয়ে করেন, আমরা যারা আছি কালকে তো আর আমরা নতুন লোক আমদানি করতে পারবো না। আমরা যদি আইনের প্রয়োগটা নিশ্চিত করি, পেশায় প্রফেশনাল যারা, তাদেরকে কি আমরা কাজে লাগাতে পারি? অবশ্যই। এটা আমি প্রথম কথা, রাজুক কিন্তু বারবার বলে আসছে এত কাজ করতে পারে না, তাদের লোকবলের অভাব। লোকবল দিয়ে হয় না। পৃথিবীর সর্বত্র উন্নত দেশে কি হয় জানেন? উন্নত দেশে হচ্ছে এইগুলোর জন্য প্রফেশনাল আর্কিটেক্ট ইনস্টিটিউটগুলোকে দায়িত্ব দেওয়া থাকে, তারা লাইসেন্সের আন্ডারে থাকে, তারা যদি সার্টিফাই করে দেয়, চেক করে, তাহলে এটাকে ধরা হয়। এবং সেটা কোনো গোপন নথিতে রাজুকে থাকে না, সেটা ওপেন ওয়েবসাইটে থাকবে। আজকে ডিজিটাল বাংলাদেশে আমরা এগিয়ে গেছি। বিল্ডিং কোড কি সেটা থাকবে, বিল্ডিং কোডের এই বিল্ডিংয়ের অ্যাড্রেসে আমরা যেই ভবনে বসে কথা বলছি, এই অ্যাড্রেস দিলে এটা পাবলিক ডকুমেন্ট হিসাবে থাকবে, যে এটা নকশাতে কত তলা আছে, এটা কোথায় ডিজাইনটা,
ফায়ার এক্সিট কোথায় থাকার কথা, এটার জন্য আপনি এখানকার মালিক অথবা ভাড়াটে হতে হবে না, যে কোনো নাগরিক এটা পরীক্ষা করতে পারবে। যদি এই স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি, ডিজিটালাইজ করতে পারি, তাহলে আমি মনে করি অনেক খালি এগিয়ে যাবে। আমি খালি একটু বিনীতভাবে আমার অত্যন্ত প্রিয় শিক্ষক ওনার ওই কথাটা আমি একটু ভিন্ন মত দেখাতে চাই। বিশ্বব্যাংকের সহায়তা বা দয়ায় বাংলাদেশের 10 বছরের অগ্রগতি হয়নি। বিশ্বব্যাংক বরং যা চাপিয়ে দিতে চেয়েছিল 10 বছরের আগে, 28 বছর 38 বছরে, তাতে আমরা পিছনে পড়েছিলাম। এই 10 বছরের অগ্রগতির পেছনে রাজনৈতিক সদিচ্ছা একটি বড় ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার ছিল বাংলাদেশে কৃষি এবং শ্রমিক, শিল্প শ্রমিকদের অবদান। তার পেছনে বড় অবদান বাংলাদেশের ব্যক্তিগত উদ্যোক্তা যারা, তারা কিন্তু যেই দৃষ্টান্ত দুটি আপনারা দিলেন যে আমরা অ্যাকর্ডের রিকোয়েস্টে আমরা যদি গার্মেন্টস আইন মানতে পারি তাহলে ভবনগুলো করব না কেন, সেখানেও কিন্তু আমরা নিজের জীবন রক্ষার জন্য করি নাই। জরিমানাকে ভয় পাই, আইনের প্রয়োগকে আমরা ভয় পাই। আমরা বাংলাদেশি না, পৃথিবীর সকল নাগরিকরাই ভয় পায়। আমি মনে করি আজকে এই সভা থেকে, এই আলোচনা থেকে যদি একটি বিষয় আমরা নজর দিতে চাই, আইনের প্রয়োগ নিশ্চিত করুন। যেই আইন আছে দয়া করে আর কোনো আইন করার দরকার নেই। তাহলে এই জনবল দিয়ে আমরা সৎ লোক পাবো। আইনের শাসন যদি নিশ্চিত করা যায় তাহলে আমরা দেখবেন প্রত্যেকটা ভবন মালিক তারা নিজ উদ্যোগেই করবেন। কারণ আমাদের এখানে এক্সপার্ট আছে, আমাদের এখানে স্থপতি আছে, আমাদের এখানে প্রকৌশলী আছে, আমাদের তো একটা জায়গায় সংকট। আমি এখানে বলে শেষ করব, আমার পাশে যিনি বসে আছেন তাদের বক্তব্য থেকে শুনেছি আমাদের অগ্রগতি গত 10-15 বছরে ব্যাপক হয়েছে, বহুতল ভবন অনেক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার সভাপতিত্বে গত মন্ত্রী পরিষদ বৈঠকে বলেছেন আমাদের 3টি ল্যাডার আছে 23 তলের উপরে উঠতে পারে। এইটা ব্যক্তিগতভাবে আমি মনে করি নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জার। আমরা যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা শুনি সর্বত্র, একেবারে সামরিক বেসামরিক প্রশাসনিক সর্বত্র, সে জায়গায় আমাদের এতগুলো ভবনের জন্য 3টি ল্যাডার থাকবে, এটাও কেবল রাজধানীতে, রাজধানীর বাইরে নাই। এইটাও আমি মনে করি তাদের সক্ষমতা বাড়ানো দরকার। এবং আমরা উন্নয়ন করছি, যেটা দিয়ে শেষ করব, এই উন্নয়ন সুসমন্বিত পরিকল্পনার মাধ্যমে হতে হবে। তাহলে এর সুফল কিন্তু বাংলাদেশের মানুষ পাবে এবং এটা টেকসই উন্নয়ন হিসাবে টিকে থাকবে। জি, আপনি যে জায়গায় শেষ করলেন, উন্নয়নটা সুসমন্বিত প্রক্রিয়ায় করতে হবে, এই জায়গাতেই আমি ফিরবো, আপনার কাছেই আসবো। বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আপনার কাছ থেকে বিরতির পরে আমি বেশ কিছু পরামর্শ, যেহেতু আপনি একজন প্রফেশনাল হিসেবে এখানে আছেন, আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, আপনিও সেখানে মতামত দিতে পারেন। সুপ্রিয় দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরবো একটু পরেই। আশা করি থাকবেন আমাদের সঙ্গেই। আবারও স্বাগত। দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আছেন কমরেড খালিকুজ্জামান মঞ্জুরুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শাহিদুল্লাহ। আপনাদের চারজনকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন, যারা এইমাত্র যুক্ত হলেন আমাদের সঙ্গে, আজকে আমাদের বিষয় হচ্ছে উন্নয়ন ও নিরাপত্তা। আপনার কাছেই আসবো বলেছিলাম বিরতির আগে। যেই জায়গাটিতে আপনি শেষ করলেন, উন্নয়নের একটি সুসমন্বিত অগ্রযাত্রা বা প্রক্রিয়ার কথা আপনি বলেছেন, এই বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে মানে 2-3 দিন 4 দিনের যে তথ্য উপাত্ত গবেষণা করে যেটি পাওয়া গেল, প্রতিটি ক্ষেত্রে এক ধরনের হতাশার চিত্র। আমি একটু সংক্ষেপে আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যে উন্নয়নের কথা আমরা বলেছি, আমরা দ্রুত বর্ধনশীল 5টি দেশের একটি। আমাদের, আপনি জানেন যে 10টি ফাস্ট ট্র্যাক প্রজেক্ট রয়েছে। উন্নয়নের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। 10টির মধ্যে 3টির কাজ মোটামুটি চলছে, বাকি 7টির তেমন কোনো হদিস নেই বলা চলে, মানে অগ্রগতির হদিস। পদ্মা সেতুর কাজে গিয়েছে সবচেয়ে বেশি, দৃশ্যমান হচ্ছে মেট্রো রেল। মহেশখালীতে হয়েছে এলএনজি টার্মিনাল, এটি নিয়ে কথা রয়েছে, এটির মেয়াদ হচ্ছে 17 বছর, অর্থাৎ এটি আবারও আমাদেরকে স্থাপন করতে হবে, অর্থাৎ এর অর্থনৈতিক উপযোগিতা নিয়ে একটি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। বাকি 7 প্রকল্পের কাজ 1/3 শেষ হয়নি। নির্ধারিত সময়ে এবং নির্ধারিত অর্থে, মানে প্রাক্কলিত অর্থে যদি প্রকল্প বাস্তবায়িত না হয়, এর অর্থনৈতিক উপযোগিতা উন্নয়নকে কতটা আসলে যোগান দিতে পারবে? আমি একেবারে অর্থনীতিবিদ নই, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সবই একটু একটু জানি, কোনোটাই জানি না। সেই হিসাবে বলছি, যতটুকু খোঁজখবর রাখি, এই দক্ষিণ পূর্ব এশিয়া তো বটেই, এমনকি পাশ্চাত্য অনেক দেশের সাথে তুলনামূলকভাবে বাংলাদেশের প্রতি বর্গ ফিট, বর্গ
মিটার, রাস্তা এবং উন্নয়নের আমাদের খরচ সবচেয়ে বেশি। জি। কেন? আমি একেবারে বিশেষজ্ঞ হিসেবে বিশ্লেষণ করে আপনার কাছে এখন তথ্য উপাত্ত দিতে পারবো না, তবু যতটুকু খবর রাখি তাতে যেটা মনে হচ্ছে এর মধ্যে একটি বড় কারণ যেটা আপনি শেষে বললেন, একটি হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে এটা শেষ না হওয়া। ফলে হয় কি, আপনি যেটা দিয়ে অনুমান করলেন যে আমি এত টাকা প্রাইস আছে আজকে, সেটা 5 বছরে শেষ হবে, 10 বছর যখন লাগে তখন তো এমনিতেই সকল কিছুর খরচটা বেড়ে যায়, এক। দ্বিতীয়ত, সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে যদি সরকার বদলে যায় তাহলে ম্যাটেরিয়াল খরচের সাথে ইমম্যাটেরিয়াল খরচও বেড়ে যায়। তো ইমম্যাটেরিয়াল খরচ, ম্যাটেরিয়াল খরচ দুটাই যখন বেড়ে যায় তখন দেখা যায় মূল যে বরাদ্দ তার হয়তো 1/3 রিয়াল খাতে খরচ হয়। এইরকম একটা চিত্র কিন্তু আমাদের এখানে আছে কিছু কিছু জায়গায়। ফলে আমি মনে করি যে এবার অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার জোর দিয়েছেন, মেগা প্রকল্প যেগুলোর কথা বললেন যে সবগুলো যেন নির্ধারিত সময়ে করা যায়। কিন্তু আমি একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না আজকে পর্যন্ত এই 10 বছরের ব্যাপক উন্নয়নের মধ্যেও যেটা নাকি নির্ধারিত সময় শেষ হয়েছে, এবং এটাকে আমাদের করতেই হবে। এটা না করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ যারা পরিকল্পনা করেন, যারা প্রকল্পে সংযুক্ত, তারাই তো প্রকল্প দেন। আমি তো অজ্ঞ মানুষ, আমি তো বলি না এটা 5 বছর লাগবে না 7 বছর লাগবে, অনেক গবেষণা করে তো প্রাক্কলন করা হয়। দেন, বরং ওখানে কিছু গ্রেস পিরিয়ড ধরা হয়। গ্রেস বাদ দিয়ে পাস করাতে, মানে একটা লোক 100-র মধ্যে 2 পেলে তাকে পাস করানো যেমন কঠিন, প্রায় ওই পর্যায়ে আমরা পড়ি। এর সাথে ওই যে সুসমন্বয়হীনতার আরেকটা চিত্র বলি আপনার, আমার এই অফিস থেকে খানিক দূরে আমরা ফ্লাইওভার, মগবাজার ফ্লাইওভারের কথা আপনার মনে আছে, বিদেশি বিশেষজ্ঞ দেশীয় প্রকৌশলী দিয়ে আমরা করেছি। দেখা গেল বিদেশি বিশেষজ্ঞের ফলে আমরা রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড ড্রাইভের ভুল স্থাপনা তৈরি করা হয়েছে, এক। দ্বিতীয়ত, পৃথিবীর কোথাও এমন দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নাই ফ্লাইওভারে রেড লাইট থাকে। জি। অর্থাৎ আমাদের তো মানুষের নাগরিক জীবনের উন্নতি করার জন্য আমরা এই সমস্ত অবকাঠামোগুলো করা, সেগুলো যদি আপনার সুচিন্তিত রিসার্চ গবেষণার ফলে না হয় তাহলে কিন্তু এই উন্নয়ন আপনার জন্য উন্নয়নের বদলে ঝক্কি নিয়ে আসে। 3টা এক্সাম্পল খালি বলি। বাংলাদেশে প্রচুর ভবন হচ্ছে, ঢাকার কথাই যদি বলি, সুউচ্চ ভবন প্রতিদিন হচ্ছে, কিন্তু এতে পর্যাপ্ত বিদ্যুৎ লাইনের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নাই, গ্যাসের সংযোগ নাই। তারপরে সুয়ারেজ লাইন, বড় বড় অনেকগুলো আবাসিক এলাকার সুয়ারেজ লাইন বলে কিছু নাই, সেগুলো সব গিয়ে বিভিন্ন যে অলমোস্ট বন্ধ হওয়া খালের মধ্যে নিঃশেষিত হয়। সেটা একটা অসভ্য দেশের নমুনা। তারপরে আপনি গাড়ি বাড়ছে, রাস্তা নাই, রাস্তা আছে সিগন্যাল নাই, ট্রাফিক সিগন্যাল নাই, নদী আছে পানি নাই। আমি আর ডিটেল সুসমন্বয়ের দৃষ্টান্ত আমি দিতে চাই না। এই যে আমাদের সাদা চোখে যেগুলো দেখা যায়, এগুলো নিয়ে তো বিশেষ গবেষণার কোনো কিছু দরকার নাই। আপনি যখন একটি যে কোনো শহরে পরিকল্পনা হবে, কতগুলো ভবন হবে, নাগরিক কী পরিমাণ ধরতে পারবে, সেই অনুযায়ী আপনি আন্ডারগ্রাউন্ড বা ওভারগ্রাউন্ড সেই পরিকল্পনা আছে কিনা, সুয়ারেজ লাইন ছাড়া, পানির লাইন ছাড়া, তারপরে বিদ্যুতের লাইন ছাড়া, গ্যাসের লাইন ছাড়া কিভাবে একটি নাগরিক ভবন তৈরি হতে পারে? সুপ্রশস্ত রাস্তার কথা বাদই দিলাম, আমাদের এখানে এই যে সড়ক দুর্ঘটনার কথা বলি, ধানবাদতে গিয়ে শিবের গীতের মতো, পৃথিবীর কোথাও এরকম নাই যে প্রতিদিন আমাদের এখানে 100 থেকে 150 প্রতিদিন গাড়ি সংযুক্ত হচ্ছে, কিন্তু কোনো গাড়ি কিন্তু বাদ যাচ্ছে না। সর্বত্র পৃথিবীর সকল শহরে কিন্তু একটা লিমিটেড নাম্বার আছে যে আপনার 1 লাখ, 2 লাখ, 5 লাখ টোটাল গাড়ি থাকবে। যদি এখানে 100টা নতুন গাড়ি সংযুক্ত হয়, 100টা পুরনো গাড়ি বাতিল হয়ে যাবে। জি। আমাদের এখানে আপনি কেনার পরে সেই গাড়ি রাস্তায় ধ্বংস হওয়া ছাড়া বাতিল হওয়ার কোনো পদ্ধতি নাই। আমাদের এখানে আপনি রাস্তার সিগন্যাল বাতি বলে কিছু নাই। এইটা কোনো সভ্য দেশের রাজধানী হতে পারে? আমাদের সারা বাংলাদেশে 1 ইঞ্চি আন্তর্জাতিক মানের হাইওয়ে বলতে যা বোঝায় সেটা নাই। হাইওয়েতে কোথাও গরু চলবে না, বাজার থাকবে না, রিক্সা চলবে না, সিএনজি চলবে না, নসিমন, করিমন, হরিমন এগুলো চলবে না। আর সর্বশেষ হচ্ছে আমাদের চারপাশে, যেটা বিরতির মধ্যে বলছিলেন খালেকুজ্জামান ভাই, যে আমাদের চারপাশে যেরকম বড় 4টি নদী, এরকম পৃথিবীর অনেক কম শহরই আছে যেখানে এই ধরনের প্রাকৃতিক এক ধরনের স্থাপনা ছিল। আমরা নদীগুলোকে মেরে খাল করে দিয়েছি, খালগুলোকে খেলার মাঠ বানিয়েছি, খেলার মাঠকে আমরা নিজের বাড়ির আঙিনা বাড়িয়ে ফেলেছি। এই যদি ঘটনা হয় তাহলে কিন্তু আমাদের সমন্বয় তো হয় না, উন্নয়নও হয় না, এবং সামগ্রিকভাবে একটা আমরা আবর্জনার জীবনের দিকে চলে যাই। জি, যেমন ভাই একটু আমরা উন্নয়ন নিয়ে যেহেতু কথা বলছি, উন্নয়নের ক্ষেত্রে আপনি জানেন যে অতি সম্প্রতি প্রায় 65 বছর বা 70 বছর পরে
আপনার ভারতের সঙ্গে আমাদের নদীপথে একটি যোগাযোগ স্থাপিত 70 বছর পর 70 বছর পরে আপনার বাংলাদেশ থেকে একটি গেছে এবং সেটি ফিরে আসছে, এখনো ঢাকায় পৌঁছয়নি, বরিশাল পর্যন্ত এসছে। 19 জন যাত্রী নিয়ে এটি এসেছে। আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রীকে খুবই উদ্যমী দেখছি এই বিষয়টিতে, এবং তিনি বিভিন্ন জায়গায় এটি বলছেন যে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ স্থাপন করছি, কিন্তু নিজ দেশে যেমনটি মঞ্জুরুল ইসলাম বলছিলেন যে আমাদের নদীকে আমরা মেরে ফেলছি। আমাদের অত্যন্ত সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম নৌপথ, এটিকে আমরা আমাদের কাজে লাগাতে পারছি না। আপনি ঢাকা থেকে সিলেট যেতে পারবেন না, বা ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলেও কি পরিস্থিতি সেটি গবেষণা করতে হবে। এমন একটি পরিস্থিতিতে বিআরডব্লিউটিএ বলছে আবারও 178টি নদী তারা খনন করবে, খনন করেই চলেছে। গত 48 বছর ধরেই বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা আছে তারা এটি খনন করছে। তবে একটি কথা ভালো বলেছেন যে যেখানে প্রকল্প টাকার কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথা বলেছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী যে তারা এটি নেন। যদিও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন নদী নিয়ে বৃহৎ প্রকল্প নেওয়া হবে, প্রকল্পের শেষ নেই, কিন্তু আমাদের সুফল প্রাপ্তিরও কোনো সম্ভাবনা নেই। অনেকগুলি বিষয় আসছে, আমি সময় তো আপনার কম, একটা এর মধ্যে একটু বলে নেই। এখন আরেকটা বিষয় আসছে, সেটা হলো আপনার গ্যাসের লাইন বাদ দিয়ে ওই দিবে সিলিন্ডার দেবে। এখন ঢাকা শহরের লোক সংখ্যা কত, 2 কোটি যদি হয়, 4 জনের পরিবার ধরলে 50 লক্ষ পরিবারের জন্য 50 লাখ সিলিন্ডার লাগবে। এখন এরপরে যদি দোকানে থাকে থাকে তাহলে সেটা প্রায় কোটিখানিক লাগবে। এটা ক্যারি করার জন্য লাগবে কয়েক লাখ ওই যানবাহন লাগবে। এই সব কিছু মিলে আমি আর বিশদ যাব না। এটার যে ভয়াবহতা এবং এর দুর্ঘটনাগুলির জন্য প্রস্তুত থাকেন। 2 নম্বর কথা হলো এখানে যে আমাদের অধ্যাপক বলছেন যে বিশ্বব্যাংক IMF এর কথা বলছেন, এটা শুধু উনি বলেন নাই, ক্ষমতাসীন দলের লোকরাই বলতেছিল। একটা উদাহরণ দিই, এখন পাটকলে আন্দোলন চলছে, খুলনা যশোর অঞ্চলের 9টা জুট মিলের শ্রমিকরা তারা কিন্তু 72 ঘন্টা ধর্মঘট দিয়ে তারা রেলপথ অবরোধ করছে। 3 মাস 4 মাসের করে বেতন বাকি। এটা আগে পাটকল কর্পোরেশন যে আগে যে মন্ত্রী ছিলেন সেটা হলো বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, তার একটা বক্তব্য শুনে আপনাদের। উনি বলছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশন বন্ধ করতে চান অর্থমন্ত্রী, এবং তিনি বলছেন অর্থমন্ত্রী পাট বিরোধী। আমার বিশ্বাস বিশ্বব্যাংকের কিছু প্রেতাত্মা অর্থ মন্ত্রণালয়ে এখনো বসে আছে। এটা প্রথম আলো 8 মার্চ 2018 সালের লেখা। এখন এটার তাৎপর্যটা হলো এই যে বিশ্বব্যাংকের পরামর্শে 1992 সাল থেকে শুরু করে বিরাষ্ট্রীয়করণ শুরু হয়। রাষ্ট্রীয় কারখানাগুলি লোকসান দেখিয়ে ব্যক্তি মালিকানার হাতে তুলে দেওয়ার জন্য 100 টাকার সম্পদ এটা 10 টাকায় এগুলি হস্তান্তর করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এটা বিশ্বব্যাংকের আদমজি বন্ধ করে দেওয়া, এবং সেখানে আমাদের এনে পাটকল বন্ধ হচ্ছে আর ভারতে নতুন পাটকল চালু হচ্ছে, এগুলি আপনারা জানেন। তো ফলে এটা একটা নতুন কথা না। তারপরে দেখা যায় পাট নিয়ে তো প্রধানমন্ত্রী এবার খুবই উচ্ছ্বসিত, এবং তিনি চান যে পাট নিয়ে আবারও আমাদের সেই যে মানে গৌরবোজ্জ্বল অতীত ছিল সেটিকে পুনরুদ্ধার করতে। পাটের বাজার বাড়তেছে, শুধু বাদ দেন আমাদের যে সরকারি দপ্তরে এই যে টেবিল টপ, তারপর চার এগুলি ব্যবহার করলে এটা পাটের সম্ভব হবে। আরে সম্ভব মানে ওই যে বলছে বিশ্বব্যাংকের প্রেতাত্মার কথা ওনাদের মন্ত্রী বলছে, এটা খুঁজে দেখো প্রেতাত্মা আসে না গেছেই দেশ থেকে। আর একটা হলো যে এখানে যে বিষয়টা আসছে সেটা হলো যে খেলাপি ঋণ অবলোপন, বারবার পুনঃতফসিল, ঋণ পুনর্গঠন ইত্যাদি। না এটা বলে দিচ্ছি, সেটা হলো যে এই ব্যাংকের 28 ফেব্রুয়ারি 2018 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে IMF রুদ্ধদ্বার বৈঠক করে। IMF এখানে কি জন্য বৈঠক করবে আমাদের ব্যাংকের সঙ্গে? তারপরে আমরা দেখি এই ব্যাংকগুলি আবার বাংলাদেশ ব্যাংকে অ্যাভয়েড করে তারা গিয়ে আবার সরকারের কাছে সুবিধা নিল। তারা বললো যে সিঙ্গেল ডিজিটে তারা আসবে। এখন সিঙ্গেল ডিজিটে আইসা তারা করলো কি 90,000 কোটি টাকা তারা এই 9% নিল, নিয়ে এটা বন্ধ করে দিয়ে এটা আবার 12% নিয়ে গেল। পাবলিক যখন টাকা নেবে তখন এটা 12%, আর তারা এই সুবিধাগুলিও নিল। 9 বছর থাকবে, পরিবারের 4 জন থাকবে, তারপরে আবার 90,000 কোটি টাকা এখানে এটা করে তারা নিয়ে এটাকে আবার নিয়ে গেল। এইসব জিনিসগুলি চলছে। এখন আপনার কথায় আসি, যেটা উন্নয়ন কাজে বিলম্ব শেষ করতে হবে, যে এখন এটা শেষ করে দেই যে না, এটা একটা পয়েন্ট একটু বলে নেই। নদী দিয়ে জাহাজ চলবে, আমার পানি কই? আমরা এমন একটা দেশ, আমাদের 2 পাশে 2 প্রতিবেশী, দুই পাশ থেকে কাঁটা তার দিয়ে আমাদের আলিঙ্গন করতেছে, একটা পানি ঠেকাইতেছে আর একটা রোহিঙ্গা ঠেলে দিতেছে। তো ফলে এখানে আমরা এই যে আমাদের 54টা নদী ভারত হয়ে আসছে, এগুলো আন্তর্জাতিক নদী। এখন আমরা নদীর পানির ন্যায্য হিসাবটা পেলাম না।
এবং তিস্তার কথা উঠতেছে, পদ্মায় যে বা এগুলি সব আমরা বিভিন্ন আলোচনা করেছি, মেঘনায় বাঁধ, ফলে এই বিষয়গুলি কিন্তু এখনো পর্যন্ত ফয়সালা করা গেল না। তো ফলে এখানে আমি আর বাকি যে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটা হলো যে এই যে সময় ক্ষেপণেরটা, একটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে তো বোঝা যায় না। 10 কিলোমিটার সায়দাবাদ ডেমরা সড়ক উন্নয়ন, এটার জন্য 10 কিলোমিটার না, একই বিষয়ে পুনরাবৃত্তি করলে যেমন ভাই দুঃখিত, সময় আপনাকে যে প্রশ্ন করেছি সময় গেছেন, আমি পরে আসবো আপনার কাছে। স্যার আপনার কাছে আসতে চাই, এই যে কথার যে প্রশ্নটি জামান ভাইকে করেছিলাম যে আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন বর্ষা চিন্তা করে প্রকল্প হাতে নেন দুর্নীতিবাজরা। মন্ত্রী যখন নিশ্চিত এই কথাটি বলতে পারেন, ব্যবস্থা তো তিনি নিতেই পারেন, সেটি আমরা দেখি না কেন? এইগুলো তো অনেক আগে থেকে চলে আসছে। নতুন মন্ত্রী হয়ে সমস্যাগুলো উল্লেখ করতে পারেন, কিন্তু সমাধানের উপায় তিনি তো নেবেন নাকি? হ্যাঁ, তিনি নেবেন, মন্ত্রী পরিষদ নেবে এবং তিনি মন্ত্রী পরিষদের বিষয়টা তুলবেন, সেখান থেকে অনুমতি হবে এবং তার তত্ত্বাবধানে এটা এক্সিকিউটেড হওয়ার কথা। কিন্তু অনেক ব্যাপার আছে, মন্ত্রী যেমন চিন্তা করেন মন্ত্রী পরিষদে গেলে সেই রকম থাকে না, অন্যরকম হয়ে যায়, অথবা এটা আদৌ অনুমোদন পায় না। আর মন্ত্রী পরিষদ থেকে অনুমোদিত হয়ে আসলে, টাকা আসলে, তারপরে এটা এক্সিকিউট করতে গেলে সরকারি কর্মকর্তাদের উপরে নির্ভর করতে হয়। সেই যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, এর মধ্যে নানা রকম ঢিলেমি ভাব, গাফলেতি আছে, এইসব কারণে এগুলো বাস্তবায়িত হয়। আরেকটি বিষয়, আপনি জানেন যে 2017 সালে হাওর অঞ্চলে বন্যা হয়েছিল এবং বাঁধ নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, অনেক টকশোতে আপনারা আলোচনা করেছেন এবং এরপর থেকে জোরে সোরে কাজ শুরু হয়েছিল। সরকারের শীর্ষ পর্যায় থেকেও এটি মনোযোগ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে এবারের বর্ষার আগে এটি শেষ করা হবে, কিন্তু আপনি জানেন গত কয়েকদিন আগে যে সামান্য বৃষ্টিপাত হলো তাতে দেবে গেছে 34টি বাঁধ। এইগুলো ঠিক মতো করা হয় সঙ্গে আমরা যে উন্নয়ন নিয়ে আসলে কথা বলছি, এই উন্নয়নের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ? এই যে কয়েকদিন আগে এই হাওড় অঞ্চলের উন্নয়ন, হাওড় অঞ্চলের সমস্যা নিয়ে একটা আলোচনা সভা হলো, সেখানে অর্থনীতিবিদেরা আলোচনা করেছেন। মোটামুটি এই ব্যাপারটা বেরিয়ে আসছে যে হাওড় এলাকায় অনেক রাস্তাঘাট এটা ওইটা করা হয়েছে, কিন্তু তার ফলে হাওড় এলাকার যে পানির গতি, প্রকৃতি, এগুলো লক্ষ্য করা হয়নি। তার ফলে সমস্যা হয়েছে এবং সেখানে বন্যা বেড়ে যাওয়ার বাস্তবতা দেখা দিয়েছে। না, বন্যা তো শুরুই হলো না। হ্যাঁ, শুরু হয়নি এখনো। বাঁধ যখন সামান্য বৃষ্টিতে ধসে গেল, আমি আমার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাস তখন হবে। উন্নয়নের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ আসলে এগুলি তো পরিকল্পনা ঠিক মতো করা হয়নি। প্রভাবশালী এমপি এবং ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী আমাদের রাষ্ট্রপতি চাইছেন যে ভাটি এলাকা মানে আমার এলাকা, সুতরাং এর ডেভেলপমেন্টের জন্য ফান্ড দরকার, এর ডেভেলপমেন্টের জন্য রাস্তাঘাট তৈরি করা দরকার, কোথাও ব্রিজ। তো এটা মোটামুটি খুব দ্রুত গতিতে হয়ে গেছে, এই কথাও অনেকে বলছেন। কিন্তু সেই কাজটি তো ভালো কাজ না হলে তো যে প্রপার পরিকল্পনা, বিচার বিবেচনা, সেটা যথেষ্ট পরিমাণে করে 6 মাসের মধ্যে সব পাস করে ফেলছে। জি, তো হয়তো 6 মাস যথেষ্ট সময়, কিন্তু আমাদের যে ঢিলেমি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সময় মতো প্রকল্প শেষ করতে না পারা, এটা গোলমেলে হয়ে আছে। তার ফলে এইবার বন্যা বেশি হবে এবং সমস্যা বেশি হবে, এটা অর্থনীতিবিদেরা অনেকে বলছেন যারা ওই জায়গায় ফিল্ড স্টাডিতে গেছে। জি, নাইম ভাই, ছোট ছোট করে যদি বলেন, বেশ কয়েকটি প্রশ্ন আছে, দর্শকদেরকে আমরা টিপস দিতে চাই, যেহেতু আপনি একজন অভিজ্ঞ এই ক্ষেত্রে। একটু যদি ছোট করে বলেন যে রাজধানীর ভবনগুলোকে বা দেশের বিভিন্ন সুউচ্চ ভবন, বহুতল ভবনগুলোকে আগুনের ঝুঁকিমুক্ত করতে কি কি প্রধান পদক্ষেপ নেওয়া দরকার? আমি ব্যবহারকারীদের, যেহেতু আমরাই ভিকটিম। আপনি ঠিকই বলেছেন ইয়াসির ভাই, যে আতঙ্ক, এখন তো যে কোনো ব্যাপারে আতঙ্কটা প্রথমে আপনি ইন্ট্রোডাকশন বলেছিলেন, এই আতঙ্কটা দূর করার জন্য আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে। একটা হলো যে আগুনটা কেন লাগে। তাহলে আগুনটা কি জিনিসটা হচ্ছে যে 3টা জিনিসের সমন্বয়ে আগুন হয়, যে অক্সিজেন লাগবে, এটার একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগে, আর এটা দাহ্য বস্তু থাকতে হবে। তা এইটা 3টা থেকে একটা যদি আমরা সরিয়ে ফেলাতে পারি তাহলে আগুনটা নিভে যাবে। এটা আমি আরো একটু এক্সাম্পল দিয়ে বলি, যে একটা বোন বা মায়ের যদি ধরেন এই ওড়নাতে আগুন লেগে গেল পাকঘরে কিছু রাঁধতে, যে তখন তিনি করলেন কি যে দৌড়ে ছুটা শুরু করলেন, তখন হবে কি যে অক্সিজেন পেয়ে আরো পুরো আগুনটা ছড়িয়ে যাবে। তা উনি করলেন কি যে যদি ওড়নাটাকে মাটিতে ফেলিয়ে দেন, তার মানে হলো কি যে সেটা আর কোনো দাহ্য বস্তু পেল না, আগুনটা নেভে গেল।
তা ঠিক এই যে ফর্মুলাটা, যে ছোট্ট কথাটা, যে তাহলে আর অক্সিজেন বন্ধ করার জন্য আমরা করি কি, যে সেটার উপরে একটা ভিজা বস্তা কাপড় যদি চাপিয়ে দিই তাহলে আগুনটা নিভে যাবে। আর আরেকটা হলো যে যে এই নির্দিষ্ট তাপমাত্রা কমাবার জন্যই আমরা পানি দিচ্ছি যাতে করে শীতল হয়ে যায়, আগুনটা নিভে যায়। তাহলে এই যে ছোট্ট জিনিসটা, এটা কি আমরা খাওয়ার টেবিলে আলোচনা করতে পারি না? পারি। তার সাথে হলো কি, ধোঁয়া আক্রান্ত হলে কি করব আমরা? ধোঁয়া আক্রান্তের জন্য আমাদের কাপড়টা ভিজিয়ে যদি আমরা নাকের উপরে দিয়ে রাখি, কারণ আমাদের এই শ্বাসনালী পুড়ে যায় খুব, এটা ত্বকের থেকেও সেনসিটিভ। তা সেটা যে কাপড় ভিজিয়ে আমরা যখনই ধোঁয়া হচ্ছে তখন নাকে দিলাম। দ্বিতীয়ত হলো ধোঁয়ার ধর্ম হলো উপরের দিকে উঠবে, আমরা দাঁড়িয়ে না থেকে বসে যাব। তৃতীয়ত হলো যেখান থেকে ধোঁয়াটা আসছে দরজার ফাঁক দিয়ে সেখানে ভিজা কাপড় দিয়ে সেটাকে আটকে দেবো। তাহলে এখানে হলো ঠিক এই জিনিসটাই ভাই, যে বনানী এফআর টাওয়ারে যেটা হলো, সেখানে সিলিন্ডার দিয়ে আমি একজনকে শুনলাম, বললেন যে আমি একটা গ্লাস ভেঙেছি। তিনি যদি সব গ্লাসগুলো যদি ভাঙতে পারতেন একই পদ্ধতিতে এবং তিনি জানতেন যে ধোঁয়া বার হয়ে যাবে, তাহলে কিন্তু অনেকেই বেঁচে যেতেন। হয়তোবা উপরে যেতে পারেননি, সিঁড়িটা নির্গমন পথটা ঠিক ছিল না। আর দ্বিতীয়ত হলো যে সেগুলা এর সাথে একটা জিনিস জানতে হবে আমাদেরকে, সেটা হলো যে ফায়ার ড্রিলটা এবং প্র্যাকটিক্যালি হতে হবে। প্র্যাকটিক্যালটা মানে হচ্ছে যে আমরা ফায়ার ড্রিল করবো, আপনাদের এই বিল্ডিংও কিন্তু হয়। তো তখন বলা হয় কি, আগামীকালকে 10টার সময় হবে, সবাই ওই বিড়ি খেতে খেতে বা গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামেন, কোনো আতঙ্কই হয় না। কিন্তু আমরা বিদেশে যখন যাই তখন হোটেলে আমরা জানি না যে কেন এত অ্যালার্ম বাজলো, আমরা সব দৌড়ে নিচে নেমে তারপর বুঝলাম যে এটা ফায়ার ড্রিল হলো। অ্যাকচুয়ালি কিন্তু এইটাই হলো বাস্তবমুখী। তাই এই জন্য কাকে আগে থেকে খবর দিয়ে কখনো ফায়ার ড্রিল করা যাবে না, এইটা আতঙ্ক দূর করার জন্য এখনই প্রয়োজন। আর এর সাথে যেটা দরকার, স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক খালি সরকারের দিকে তাকালেই হবে না, কারণ আমরা জানি যে স্বেচ্ছাসেবক একটা ফায়ার সার্ভিসের নেতৃত্বে 62,000 স্বেচ্ছাসেবক হওয়ার কথা ছিল, বন্ধ হয়ে গেছে। ওটা ইমিডিয়েটলি চালু করা দরকার। বন্ধ হয়ে গেল এটা অর্থের অভাবে, কারণ ওটা ইউএনডিপির পয়সা দিয়ে যাচ্ছিল। এখন সরকার এটা কিন্তু খুব বেশি খরচ না, সরকার এটা টেক ওভার করলে যন্ত্রাংশ, এমনকি হেলিকপ্টারও আনার পরিকল্পনা করছেন, যেটা আমাদের জন্য একটা আত্মঘাতী হবে বলবো আমি। হেলিকপ্টার নিয়ে একটু বলুন। আচ্ছা, হেলিকপ্টার আসলে আগুন নেভাতে কতটা সাহায্য করে? এটা আগুন নেভানোর জন্য, ফরেস্ট ফায়ারের জন্য, বুশ ফায়ারের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমাদের এই শহরের ভিতরে এই হেলিকপ্টার দিয়ে আগুন নিভানোর কাজ সম্ভব না, কারণ আগুন তো ভবনের ভিতরে হয়। বাট রেস্কিউটা পাশের বিল্ডিং থেকে আটকে থাকে, যেখানে এই স্পটে আসবে না। তাছাড়া তারা ওখান থেকে দূর থেকে আমাদেরকে ওটা ওখান থেকে বলে দেয় যে ফায়ারটা কত ব্যাপ্ত হয়েছে। এটা মানে আমাদের রেকগনাইজেন্সের জন্য সুবিধা হয়। আর আরেকটা হলো যে কারিগরি বুদ্ধিসম্পন্ন যারা টিম আছেন, সেই টিমটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করা। কিন্তু এইটুকুর জন্য আমাদের হেলিকপ্টারের দরকার না। আমাদের যেটা বেশি দরকার সেটা হলো যে যান্ত্রিক যানবাহন থেকে শুরু করে ছোট যানবাহন, এবং এর সাথে যদি বেশি আধুনিক করতে চান তাহলে এখন রোবট পাওয়া যাচ্ছে। যেমন যে লঞ্চ ডুবে যাচ্ছে তখন কিন্তু মানুষ ওই ডুবুরি যে যেরকম ভাবে নিচ্ছে, ওখানে রোবট নামিয়ে দিলে সে ওইখান থেকে পুরো আলামত দেখে কিন্তু সেটা উদ্ধার করতে পারে। এমনকি রোবট ফায়ার খুব দামি না, খুব বেশি দামি না, কারণ আমরা যদি সেই আধুনিক দেখি যে সেটা ফায়ারের ভিতরে ঢুকে যেও সেই রোবট। আমাদের ল্যাডার নেই কেন? আমাদের ভবন হয়েছে 37 তলা পর্যন্ত, এই ল্যাডার আরো লাগবে আমাদের। যেটা হলো 10 তলার উপরে উঠতে পারে না, এটা 15 তলা পর্যন্ত যেতে পারে, কিন্তু এটা ধরেন 21 তলার উপরে কিন্তু আর 20 থেকে 21 তলার উপরে কিন্তু আর যাওয়ার ল্যাডার পৃথিবীতে নাই। আচ্ছা, তাই এটা না থাকার কারণ আছে। কারণ হলো যে হাই রাইজ বিল্ডিং আপনি যেটা বলছিলেন, নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেকটা 5 তলা পরপরই একটা রিফিউজ এরিয়া থাকতে হবে, যেখানে মানুষজনা আশ্রয় নেবেন। কারণ 120 তলা যেখানে জাপানের বিল্ডিংগুলো, সেখানে প্রত্যেক 5 তলা পরপরই কিন্তু আমাদের বিএনবিসি তো আছে 5 তলা পরপরই একটা রিফিউজ এরিয়া, বা যেখানে আশ্রয় নেবে। কিসে থেকে আশ্রয় নেবে? আগুন থেকে তো অবশ্যই, ধোঁয়া থেকে আশ্রয় পাবে। তা সেখানে যে আশ্রয় নেবে এবং এই ওইটা সাস্টেনেবল থাকে যে 2 ঘন্টা বা 4 ঘন্টা। তা এর মধ্যে অন্য আগুনগুলো নিভিয়ে ফেলায়, আর যদি না নিভাতে পারে তাহলে সেখান থেকে ফায়ার সার্ভিসরা রেস্কিউ করে। তো এই জন্য আমাদের কিছু প্রশ্ন আছে। আচ্ছা, আমি খালি স্বেচ্ছাসেবকের ব্যাপারে বলবো, সরকারের দিকে না তাকিয়ে সিটি কর্পোরেশনরা যেটা উদ্যোগ নিতে যাচ্ছেন, তাদের প্রত্যেক ওয়ার্ডে তারা কেন নিজেরা এই স্বেচ্ছাসেবক তৈরি করেন না কেন? তারা কেবল অগ্নিকাণ্ডের জন্য না, ভূমিকম্পের জন্য প্রস্তুত হতে সক্ষম হবে। এবং এনজিওদের, এনজিও যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তারা আগেও সাহায্য সহযোগী করেছেন, এখন বেশিভাবে আসবেন, যাতে করে দর্শকের ভূমিকা যারা পালন করছেন তার ভিতরে অন্তত 4 ভাগের 1 ভাগই দেখা যাবে স্বেচ্ছাসেবক। আমরা খুব একটা দ্রুততার সাথে একটা পরিবর্তন দেখতে পারবো। জি,
একটু পাটকল নিয়ে কথা বলতে চাই। আপনি দেখতে পাচ্ছেন গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি হচ্ছে, রেলপথ রাজপথ অবরোধ করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, গতকালকে একটি ট্রেনেও আগুন লাগানো হয়েছে। মাত্র 22টি পাটকল আছে সরকারি খাতে। তারপরও যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব তন্তু হিসেবে পাটের আবারও সেই পুরনো গৌরব ফিরিয়ে আনবার একটি সম্ভাবনা রয়েছে, জিনোম সিকোয়েন্স আমাদের দেশের বিজ্ঞানী আবিষ্কার করেছেন, আমরা যেখানে এগিয়ে যাব সেই জায়গায় পাটকল নিয়ে এমন একটি পরিস্থিতি, তাদের মজুরি নিয়ে প্রশ্ন আছে, তাদের বেতন পাওয়া, কারণ কি এত গড়িমসির পেছনে কি কারণ? এর মধ্যে কিছুটা খালেকুজ্জামান ভাই বললেন যে একসময় কিন্তু বিশ্বব্যাংক IMF এর এমন প্রভাব ছিল যে তাদের প্রেসক্রিপশন ছাড়া আমরা ওয়াশরুমও তৈরি করতাম না। তারা বলে দিত কি সাইজের ওয়াশরুম হলে পরে আমাদের জন্য ভালো, তার মানে কোনটা হলে পরে তাদের দেশের প্রযুক্তি অথবা তাদের দেশের ম্যাটেরিয়াল কাজে লাগানো যাবে। একই কারণে আদমজি বন্ধ হওয়া থেকে অনেক রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই জায়গায় কিন্তু আজকে আমরা নিজেরা অন্তত বোধ বুদ্ধি আমাদের অনেকটা বেড়েছে, যার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখে কিন্তু আজকে পদ্মা সেতু আমরা তৈরি করতে পারছি। এই জায়গায় আমি মনে করি যে পাটকল যে আমাদের আবার নতুন করে অর্থনীতির একটি চালিকা শক্তি, এইটা যেটা আগের প্রশ্নের উত্তরেও আমি বলি, প্রশাসকদের দিয়ে সিদ্ধান্ত নিলে হবে না, বিশেষজ্ঞ দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ। তার মানে আমি সাংবাদিক বলে আমাকে পাটকলের পরামর্শ দিলে হবে না, পাটকলের জন্য যিনি বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে। কারণ এখন ওয়ার্ল্ড কিন্তু ওপেন। আপনি জানেন, যেটা জামান ভাই আগে বলছিলেন, আমাদের দেশের যে কনজিউমার যে চাহিদা আছে, এইটাকে আপনি যদি রিসার্চ R&D করেন, রিসার্চ এবং গবেষণা করে যদি সেই ফলাফল অনুযায়ী আপনি কারখানাগুলোকে সচল করেন, তাহলে কিন্তু এর সমাধান করা সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে আমরা প্রযুক্তির দিকে এগিয়ে যাই, কোন প্রযুক্তিতে কত বেশি টাকা লগ্নি, কত বেশি কমিশন যদি আমি বলি, সেই জায়গায় না গিয়ে দেখতে হবে কত জায়গায় কত বেশি শ্রমিকের আপনার কর্মসংস্থান হবে। কারণ বাংলাদেশকে মনে রাখতে হবে একটি জনবহুল দেশ। আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে, কিছুটা বেসরকারি খাতে, কিছুটা সরকারি পৃষ্ঠপোষকতায়। এই জায়গায় রাখতে হবে। আরেকটা জায়গা আমাকে ভুল বোঝার অবকাশ যেন না থাকে, আমি বলছিলাম যে এটা ওয়ার্ল্ড ব্যাংক IMF এর গুরুত্ব কমে এসছে, তারা একেবারে উবে গেছে এটা বলবার কোনো অবকাশ নাই। আরেকটা হচ্ছে আমাদের এই সব কিছুর মধ্যে দুর্নীতিবাজ এবং আইন লঙ্ঘনকারী যারা, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না, কিন্তু দুঃখজনক হলো তারা সংঘবদ্ধ এবং প্রভাবশালী। ফলে হয় কি, তারা অনেক সময় তাদের স্বার্থে বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থকে বিবেচনা না করে অনেক সিদ্ধান্ত নেয়, যার ফলশ্রুতিতে আজকের পাটকল শ্রমিকরা রাস্তায়, সেখানে দেখেন জনগণ কিন্তু শেষমেশ জিম্মি হয়। অত্যন্ত দুঃখজনক। আমি শ্রমিকদের প্রতি সমর্থন জানাই, কিন্তু কল্পনা করতে পারেন চলন্ত ট্রেনের মধ্যে পাথর মেরে 20-22 জন মানুষকে আহত করা। আজকে যদি বাসের ফিটনেসের জন্য আপনি রাস্তা বন্ধ করে দেন, আরেক বাসে যে যাত্রী তাকে আপনি হামলা করে, সেটা শ্রমিক মালিক অথবা হামলাকারীরা, এইটা দুঃখজনক। ফলে ওই আবারও বলবো, আইন লঙ্ঘনের সংস্কৃতি বা আইন না মানার সংস্কৃতি, যেটা সামরিক শাসনের মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয়েছিল, কালচার অফ ইম্পিউনিটি, এইটার থেকে আমাদের সরে আসতে হবে। আজকে গণতান্ত্রিক বাংলাদেশে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হলে আমাদের প্রত্যেকের আইন মানতে হবে। আর আমি এই জায়গায় বলবো, অনেক হতাশার মধ্যে বাংলাদেশের গণমাধ্যম, আমি মনে করি যেটা ফোর্থ স্টেট বলে, বাংলাদেশে অনেক বেশি শক্তিশালী। আজকে যেই ক্ষতগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এই ক্ষত নিয়ে এখন থেকে 15 বছর আগে আলোচনা করা যেত না। সামরিক শাসন, নানান সময় অগণতান্ত্রিক সরকারের সময় এই অন্যায়গুলো শুরু হয়েছে, কিন্তু আমরা কথা বলতে পারতাম না। আজকে প্রত্যেকটি ক্ষতকে কিন্তু আমরা গণমাধ্যমে আনতে পারছি, চিহ্নিত করতে পারছি। ফলে জনসচেতনতা তৈরি হচ্ছে এবং যারা দুর্নীতিগ্রস্ত তারা সংখ্যালঘু হিসাবে মানে ঘৃণার পাত্র হচ্ছে। এই জায়গায় আমি মনে করি আজকে গণমাধ্যমকেও কিন্তু স্তব্ধ করার চেষ্টা হচ্ছে। আপনি জানেন যে গতকালে আমরা টেলিভিশনের সাংবাদিক মালিক শ্রমিকরা, সেখানেও একটি দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী, তারা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন এনে আমাদের এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে। ফলে আমি মনে করি গণতন্ত্রের জন্য গণমাধ্যম শক্তিশালী দরকার। আর যদি গণমাধ্যমগুলো টিকে থাকে, তাহলে আমাদের এই ক্ষতগুলো সেরে যাবে। শেষ করব এইটুকু বলে, ব্রিগেডিয়ার নাঈম ভাইয়ের সাথে একমত হয়ে, যে আমাদের ভলান্টিয়ার তৈরি করতে হবে। কিন্তু আমি আবারও জোর দিতে চাই, আমাদের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্র ট্রাফিক আইন, ফায়ার আইন, এই সমস্ত আইনগুলোর ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু ভলান্টিয়ার তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। তাহলে আমাদের এই 16 কোটি মানুষের দেশে অন্তত ভলান্টিয়ারের অভাব হবে না। জি, যেমন ভাই, একটু আমরা যদি নজর দেই, যে আপনার জানেন যে আমরা উন্নয়ন নিয়ে কথা বলছি, তো
মেট্রো রেলের কথা হয়েছে, এই কারণে প্রসব বেদনার কথা আমরা শুরুর দিকে একটুখানি বলেছিলাম। আমরা শুনেছিলাম, প্রতিশ্রুতি পেয়েছিলাম এবছরের বন্যায় রাজধানীবাসী জলাবদ্ধতায় ভুগবে না, কিন্তু বছরব্যাপী যেভাবে আজকে রাস্তা কার্পেটিং করে যাওয়ার 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে আবারও সেটি খোঁড়া হচ্ছে আরেকটি উন্নয়নের নামে, যার ভোগান্তি বছর জুড়েই কিন্তু আমরা ভোগ করছি। এটি কেমন উন্নয়ন? এটা আবারও ওই পুরান কথা উনি কিছু বলার চেষ্টা করেছিলেন। যেমন ধরেন আপনি ওই হাওড়ের কথা বলতে গেছেন, ওখানে কি হয়েছে, আবার এখন জলাবদ্ধতা ঢাকা, আমি ঢাকার কথাটা বলি। ঢাকায় জলাবদ্ধতা দূর করার জন্য ঢাকা ওয়াসা 618 কোটি, সিটি কর্পোরেশন 1270 কোটি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবো 108 কোটি, 2009 থেকে 8 বছরে 1996 কোটি টাকার কাজ করেছে। আধা ঘন্টা বৃষ্টি হইলে পরে রাস্তা ডুবে যায়, তাহলে এই 2000 কোটি টাকা গেছে কোথায়, কি কাজ করছেন এখানে? এটা কোনো জবাব নাই। এরকম আমি আরও 10টা উদাহরণ দিতে পারবো, আপনার সময় কুলায় না, সেই জন্য তো বলা যাবে না। তো এখন এটা হলো যে বাস্তব হলো প্রত্যেকটা কাজ, ওই যে বিলম্বের কথা বলছিল, বিলম্বের বিষয়টা আমিও বেশি বলবো না, একটাই শুধু বলি। এখন ধরেন কিভাবে এই জিনিসটা, রাজুক গুলশান লেক উন্নয়ন প্রকল্পে 2010-এ 410 কোটি টাকা একটা প্রকল্প নেয়, 2017 সালে এসে 4870 কোটি টাকা এটা বাড়িয়ে নেয়। ভাবতে পারেন আপনি, 410 থেকে এটা 4800 কোটি। পরে করলো কি, 18 নভেম্বরে একনেক এটা পাশ করলো না, না করার কারণে 2000 কোটি টাকা খরচ কমিয়েছে রাজুক। তাহলে 2000 কোটি টাকা খরচ কেমনে কমালেন আর কেমনে বাড়ালেন? এটা কিন্তু জবাব হইলো না যে আপনি যে 2000 কোটি টাকা এখন কমালেন, কেমনে কমাইতে পারলেন, আর ওই যে বাড়াইলেন যে কি যুক্তিতে বাড়াইলেন, এগুলো কোনো খবর নাই। এরকম আমি আর ধরেন এগুলি আলোচনা করে লাভ নাই। একটু পানি, সুপেয় পানি নিয়ে আমরা, আচ্ছা পান, কারণ আমরা রাজধানীতেই পানির সংকট আমরা দেখি, গণমাধ্যমে ছবি দেখি, আপনার পানির শূন্য পাত্র নিয়ে পানির জন্য দীর্ঘ লাইন, এবং ওয়াসা যে পানি দেয় সেই পানির গুণাগুণ নিয়েও অনেক প্রশ্ন আছে, এবং উপকূলীয় অঞ্চলে তো সুপেয় পানি, মিঠা পানির খুবই আকার। আর ফায়ার হাইড্রেন্টের তো কথা বাদই দিলাম, ফায়ার হাইড্রেন্টের কথা সেটা এখন এইটা তো আগে বলছি যে আমাদের ওইটা কথা শেষ করে দিয়ে, আমাদের ভিতরে এবং বাইরে, বাইরের থেকে এক ধরনের আগ্রাসন, ভিতরের থেকে একটা নদী খাল এগুলি দখল দূষণের একটা আক্রমণ, এই দুইটার মধ্যে আমরা আছি। তার সঙ্গে দুর্নীতি বাঁচার জন্য জনপ্রতিরোধ এবং জনসচেতনতা, সেটা নিয়ে মানুষ তো বাঁচবে। যে এই দেশের 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করে, এই দেশের মানুষ মরে যাবে না, এটা দাঁড়াবে। এখন প্রশ্ন হলো যে সময় সময় আসে, কারণ আমরা আইয়ুব খান মার্শাল্লাহ দেখার লোক, আমরা 69-এ গণঅভ্যুত্থান করার লোক, আমরা 71-এ যুদ্ধ করার লোক, বহু জিনিস দেখছি। ফলে এইটা বাংলাদেশে, এটা খেয়াল রাখেন, যেই জাতি একটা রক্ত দিয়ে যেটা জীবন যুদ্ধ করে যে স্বাধীন করে, সেই জাতি নিশ্চিহ্ন হয়ে যায় না। তাহলে সেটার মধ্যে একটা, যেমন ধরেন এখন আমাদের তো সবই, ভোট একটা আমরা করতে পারি না, একটা আমাদের অঙ্গীকার বলছেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলি কথা বলছেন, কিন্তু এখন বাস্তবে আমাদের দেশে অতি ধনী তৈরি হইতেছে, এবং এর সঙ্গে মানুষের যে অবস্থাগুলি আমরা দেখি, যে ধনী এবং দরিদ্র বৈষম্য, তো সেগুলি আপনারা জানেন, সেগুলি উল্লেখ করছি না। এখন এখানে ধরেন যে আমরা আইন বিচার এগুলিও আমাদের আর কার্যকারিতা নেই। আমাদের অ্যাটর্নি জেনারেল কি বলতেছে, একটু সংক্ষেপে এক লাইন বলি। অ্যাটর্নি জেনারেল বলতেছেন যে কর্মচারীর উচ্চ আদালতের কর্মচারীরা একটা বড় অংশ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, সেটা হলো বিশেষ কিছু কোর্ট বিশেষ আইনজীবীর কোর্ট হয়ে গেছে। এ হলো ওনার বক্তব্য। তাছাড়া আরও কিছু অনেক বক্তব্য আমি বললাম না। এখন 61 বার পিছিয়েছে সাগর রুনি হত্যার প্রতিবেদন। 6 বছরের তকি হত্যার মামলার অভিযোগপত্র হইল না, 3 বছরের তনু হত্যার মামলার অগ্রগতি নেই, 4 বার তদন্ত কর্মকর্তা বদল হয়ে যায়। আর উনি বলতেছেন যে কোনো মামলা রকেট গতিতে যায়, আর কোনোটা নাকি 6 বছর 10 বছর। এই জায়গাগুলোতে এই জায়গাটা শুধু তা না, এখন যেটা বলছেন যে এত উন্নয়ন আমাদের, সেই উন্নয়নে 2009 থেকে 2015 সালে সারা দেশে আত্মহত্যা করেছে 59,760 জন। আত্মহত্যা মানুষ আনন্দে করে না। তারপরে যে 2005 থেকে 15 বছরে যারা টাকা আনে আমাদের বিলিয়ন ডলার, 28,000 প্রবাসী লাশ হয়ে আসছে, 48 ডিগ্রি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করে। এবং এর সঙ্গে যদি দেখেন, আমরা বলছি ডিজিটালে গেছি আমরা 2005 থেকে 2016 সালে, সেখানে আমরা 15 থেকে 17 সাল, 2.5 বছরে 3,000 বেওয়ারিশ লাশ। তা আপনি সব এত ডিজিটাল করলেন, বেওয়ারিশ মানে কি, তার ঠিকানা নাই। বাংলাদেশে এমনি 2 কোটি লোক হচ্ছে ভাসমান, নদীতে যেমন কচুরিপানা ভাসে, বাংলাদেশের 2 কোটির লোক এইভাবে ভাসে। ঘর বাড়ি সহায় সম্পত্তি পরিবার পরিজন সমস্ত কিছু উচ্ছেদ হয়ে যায়। এখন অনেকে মাঝে মাঝে বলে যে আমাদের দেশে আগে গ্রাম জুতা পায় দিত না, এখন জুতা পায় দেয়। এটা ঠিক। আমরা যখন ট্রাফিক বন্ধ হয়ে যায়, ট্রাফিক তখন দেখবেন সব ভিক্ষুকের পায়ে কিন্তু স্যান্ডেল। এবং এই যে মগবাজারে মালিবাগে যে ওরা কোথাও নিয়ে বয়ে থাকে, এরাও স্যান্ডেল জুতা পায় দিয়ে আসে। তাইলে এইটা কোনো লক্ষণ না।
কিন্তু প্রশ্ন হলো যে আগে একটা লোক খালি পায়ে নিজের জমিতে ফসল আবাদ করতো, নিজে খাইতো, এখন স্যান্ডেল পায়ে দিয়ে ভিক্ষা করার জন্য এসে রাস্তা দাঁড়ায়। তো ফলে এখানে উন্নয়ন হয় নাই তা না, উন্নয়ন হয়েছে, কিছু লোকের এত উন্নয়ন হয়েছে। যেমন আমাদের ওই যে নোবেল প্রাইজ পেয়েছিলেন না, উনি এসে বলছে আমি 10 ফুট লম্বা হয়ে গেছি, এটা মনের অভিব্যক্তি প্রকাশ করছেন। তো কেউ কেউ আমাদের দেশে কিন্তু 100 ফুট লম্বা হইতেছে, আর 5 ফুট থেকে কেউ 2 ফুট 1.5 ফুটে যাইতেছে। এখন এই উন্নয়ন, এটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল না। আমরা বলছি, একটা কথা শেষ করে দিই, সাম্য মানবিক মর্যাদার কথা বলছি আমরা, সামাজিক ন্যায় বিচারের কথা বলছি আমরা, গণতন্ত্র বলছি, সমাজতন্ত্র বলছি, ধর্মনিরপেক্ষতা বলছি। এখন যেই আকাঙ্ক্ষা এবং যেই চেতনা একটা জাতি যুদ্ধ করে, দেশ স্বাধীন হয়, সেই আকাঙ্ক্ষা চেতনার থেকে বিপরীতে দাঁড়িয়ে দিয়ে আপনি দেশ শাসন করেন, তাহলে ক্রমাগত আমরা ধ্বংসের পথে অগ্রসর হবেন। আমরা সেই পথে যাচ্ছি, যে কারণে আজকে একটা ভোট পর্যন্ত করতে পারি না। ফলে এইটাই শেষ কথা না, আমি এই কথা বলে শেষ করব, মুক্তিযুদ্ধের মৌল চেতনা, সেই চেতনার পথে দেশকে ফিরিয়ে আনার লড়াই, এবং যা এই অব্যবস্থা, দুর্নীতি, দুঃশাসন, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য গোটা জাতিকে আজকে আবার নতুন করে ভাবতে হবে। আমরা যেহেতু উন্নয়ন নিয়ে কথা বলছিলাম, উন্নয়নের বেদনা নিয়েও কথা বলছি, আমি একটু শিক্ষা নিয়ে কথা বলতে অনেক সময় লাগবে, 2-1টি বাক্য তো আগে বলেছেন, একটু স্বাস্থ্যের দিকে নজর দিতে চাই। আমরা হরহামেশাই শুনছি স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে এবং গ্রাম পর্যায় পর্যন্ত হয়েছে। 2-1টি চিত্র আমি আপনাকে তুলে ধরি। আপনার অগ্নি ঝুঁকিতে 98% ক্লিনিক, হাসপাতাল ঝুঁকিপূর্ণ, এটি তো আছে। সরকারি ওষুধ চুরি হচ্ছে, পাচার হচ্ছে, এটি নিয়ে আমরা মনোযোগ খুব একটা দিতে পারছি না। মানে আমাদের যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যারা দায়িত্বশীল, তারা দিচ্ছেন না। তৃণমূল পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ করে মেশিন বিকল, চিকিৎসা দেওয়া যাচ্ছে না। মেশিন কেনা হয়েছে কিন্তু বহুমূল্য দিয়ে, ডাক্তার থাকছেন না, সিসিইউ কাজ করছে না। তৃণমূলের স্বাস্থ্যসেবার এমন যখন পরিস্থিতি, আমরা কিন্তু উন্নয়নের কথাই বলছি। দেশে শিশু ক্যান্সার চিকিৎসায় মাত্র 21 জন বিশেষজ্ঞ আছেন এবং বেড আছে 97টি, কিন্তু আমরা স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নতির আমরা গল্প করছি। মানসম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনা মাত্র 11% হাসপাতালে সারা দেশে। কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করছেন, আমাদেরকে আশায় উদ্দীপ্ত করছেন, দেশের প্রতি বিভাগে ক্যান্সার ও কিডনি হাসপাতাল হবে। কিন্তু আপনি জানেন যে 150 বছরের পুরনো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পুরনো ভবনটি পলেস্তরা খসে পড়ছে। নতুন ভবনটি সামান্য একটি মামলা জটিলতায় আটকে আছে বহুদিন, সেটি চালু করবার ক্ষেত্রে তার কোনো তৎপরতা আমরা দেখি না। এই উন্নয়ন নিয়ে আমরা আসলে যে লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021-এ, 2031-এ, 2041-এ, সেখানে আমরা যেতে পারবো কিনা? সব কাজ কি প্রধানমন্ত্রী একাই করবেন? না, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবে, কিন্তু উন্নয়ন হলেই যে জাতীয় জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সমস্যাগুলোর সমাধান হবে হচ্ছে না, সমাধান হচ্ছে না। এখানে উন্নয়ন কি, যে উন্নয়নের কথা আমরা বলছি, এটা সম্পূর্ণ বিশ্ব ব্যাংকের দেওয়া ডেফিনেশন অনুযায়ী উন্নয়ন। না, প্রতি ক্ষেত্রে বিশ্ব ব্যাংকে ডাকলে হবে কেন? না না, আমরা তো যে কথাটি মনির ইসলাম বলেছেন, যেটা বলছেন, বাজেট করতে এখন বিশ্ব ব্যাংক, আইএমএফ এর কাছে আমাদের ধর্ণা দিতে হয় না, টাকা দিতে হয় না। কিন্তু আমরা যখন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা দেখি, সে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, প্রত্যেকটা ব্যাপারে যুক্ত ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব ব্যাংক। আপনি যে কোনো উন্নয়নের কথা ধরেন, এটা ঠিক কথা যে বাংলাদেশ সরকারের আয় অনেক বেড়েছে, নিজেরা অনেক কিছু করছে, আরও করতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রকল্প যেগুলোতে বেশি টাকার দরকার হয়, তার প্রত্যেকটা বিশ্ব ব্যাংকের দ্বারা অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়মে নয় না, যে কমিশন বাণিজ্যের সুযোগ, কমিশন বাণিজ্য ইত্যাদি আছে, কিন্তু মূল নীতিটাতে আমাদের স্বাধীনতার অভাব আছে। আজকে যারা সরকারি চাকরি করেন, তারা প্রজেক্টে চাকরি করার জন্য যেতে চান। প্রজেক্ট কি, যে সরকারে মানে কোনো একটা প্রজেক্ট পাশ করিয়েছে, বিশ্ব ব্যাংক টাকা দিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোক সেই প্রজেক্টে গিয়ে প্রজেক্টের কাজ করছে। এইখানে যে অ্যাডমিনিস্ট্রেটররা যাচ্ছেন, তারা অনেক বেশি সুবিধা পাচ্ছেন, সরকারি চাকরিতেই যাচ্ছেন, আছেন, কিন্তু এখান থেকে লিয়েনে সরকারি একটা প্রজেক্টে যাচ্ছেন, যারা বিশ্ব ব্যাংকের, এইখানে অনেক বেশি টাকা আয় করতে পারেন, অনেক বেশি সুবিধা ভোগ করতে পারেন, দেশে বিদেশে যেতে পারেন, এই জন্য ওই দিকের দিকে ঝোঁক। কিন্তু শিক্ষা ব্যবস্থার কথাই ধরি, প্রশাসনিক ব্যবস্থার কথাই বলি, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো রিফর্মের পরিকল্পনা বাংলাদেশ সরকারের টাকায় করা হয় না।
যে কোনো রিফর্মের পলিকা বিশ্ব কিন্তু আমার ব্যাংকের প্রশ্নটি আমি কি বোঝাতে পারিনি হয়তো। আমি বলতে চেয়েছিলাম যেই কাজগুলো মন্ত্রী মহোদয় বা সচিব মহোদয় বা সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছেন নেতৃস্থানীয় পর্যায়ে, যে কাজটি তারা তদারকি করলে প্রভূত উন্নতি হতে পারে, সেটি না করে প্রকল্প ভিত্তিক কেনাকাটা ভিত্তিক কাজে কেন মনোযোগ? এটার মধ্যে কিছু করাপশন আছে, কিছু ডমিনেন্স বিশ্ব ব্যাংকে মনে হয় এখন আর আগের মতো নাই, কিন্তু বিশ্ব ব্যাংক আগের চাইতে একটু দুর্বল না। বাংলাদেশের ভিতরকার এডুকেশন সিস্টেম লক্ষ্য করেন, প্রত্যেকটা সবটাই হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকায়। বিশ্ববিদ্যালয়ে এই করতে হবে, 500 কোটি টাকা দিল সরকার, এবং সরকার এটা আবার ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনকে দিচ্ছে, গ্র্যান্টস কমিশন কিছু কর্তা ব্যক্তিকে দিয়ে এটা করাচ্ছে, এবং এটা এই বছরেই কার্যকর করতে হবে, এরকম ভাবে করাচ্ছে। যে পরিবর্তনগুলো করাচ্ছে এগুলো ঠিক আমাদের জাতীয় চাহিদার সাথে খাপ খায় না। এই কারণেই আপনি এই বৈষম্যগুলো বৈসাদৃশ্যগুলো দেখছেন। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই, একটু রেল নিয়ে কথা বলতে চাই। নৌপথের পরে সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হচ্ছে রেলপথ। আমাদের রেলপথ নিয়ে আপনি দেখেছেন যে গত 48 বছরে কতটুকু কাজ হয়েছে বা হয়নি। গণমাধ্যমে আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করেছি। অতি সম্প্রতি আমরা যেটি দেখলাম, এই সরকারের যিনি রেলমন্ত্রী হয়েছেন, আমি বিনয়ের সঙ্গে শ্রদ্ধা রেখেই বলতে চাই, মানে আমার জানবার জায়গা থেকে বা দর্শকদের জানানোর জায়গা থেকে, মাঝখানে তো এটি লিজ ব্যবস্থায় চলে গেছিল জানেন। নতুন রেলমন্ত্রী এসে বলেছেন 2020 সাল থেকে লিজে নয়, এটি আমরা আবারও রেলের লোকবল দিয়ে করব। কয়েক হাজার, 20 থেকে 40 হাজার পর্যন্ত বা 50 হাজার লোকবল সংকট আছে। 1982 সালের পর থেকে বা 86 সালের পর থেকে লোকবল নিয়োগ দেওয়া হয় না। আমার প্রশ্নটি অন্য জায়গায়। রেলমন্ত্রী একটি ভালো কথা বলেছেন, প্রতি জেলায় রেল লাইন সম্প্রসারণ করা হবে, এই আশাবাদ তিনি জানিয়েছেন। কিন্তু তাকে অধিক আগ্রহী আমরা দেখছি 1965 সালে বন্ধ হয়ে যাওয়া ভারতের সঙ্গে রেল যোগাযোগ চালু করা নিয়ে বেশ আশাবাদী তিনি, এবং করবার জন্যে তিনি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের বর্তমান রেল ব্যবস্থাপনায় রেল লাইন যেরকম আছে, 130 কিলোমিটার গতিতে ট্রেন চলার ক্ষমতা রাখে এটি বলা হচ্ছে, কিন্তু রেলওয়ের সর্বোচ্চ স্পিড লিমিট সম্ভবত 78 কিলোমিটার বা এমন কিছু একটা কম বেশি করা আছে। 140 কিলোমিটার গতিসম্পন্ন কোচ আনা হচ্ছে ব্রডগেজ লাইনের জন্য। আপনি আমাকে বলুন যে আমাদের দ্রুতগতির ট্রেন ধীরে ধীরে চলছে, 40 কিলো, 30 কিলো, 50 কিলো, লাইনের সক্ষমতা নেই, কিন্তু দ্রুতগতির ব্রডগেজ কোচ আনবার ক্ষেত্রে একের পর এক আমরা এলসি খুলছি, প্রকল্প করছি। নিজের দেশের রেল লাইন আমরা সম্প্রসারণ করছি না কাঙ্ক্ষিত পর্যায়ে, প্রত্যাশিত পর্যায়ে, কিন্তু ভারতের সঙ্গে যোগাযোগ বা বাইরের সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই করতে হবে। আগে তো নিজে চলবো, তারপর বাইরেরটা। কেন এত আগ্রহ? এটার ব্যাপারে আমার মনে হয় আপনার প্রশ্নের পেছনে যে অন্তর্নিহিত উদ্দেশ্য, একটা হচ্ছে আমি আগের অন্য জায়গায় বলেছি, বড় প্রকল্প মানে বড় কমিশন, এইটা একটা প্রচলিত কথা আছে, এটাকে আমি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু তারপরও আমি মাননীয় মন্ত্রীর আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি কিন্তু খুব আবার অপরাধ দেখি না। আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশের মানুষ এই দুর্নীতি জেনেও এই যে উন্নয়ন অবকাঠামোকে, উন্নয়ন প্রকল্পকে সমর্থন করে কেন? দুর্নীতি হলো কিছু কাজ হচ্ছে আলটিমেটলি তো আমার একটু উপকারও হবে, তার পকেট ভরলো, কিন্তু আমার কজন মানুষ ভারত যাবে রেলে চড়ে? কিন্তু সেখানে ভারত তো আর হঠাৎ করে ঢাকা থেকে ভারত চলে যাবে না। ভারত যেতে হলে ঢাকা থেকে যদি হয় বা কক্সবাজার থেকে তো ঢাকা হয়ে রাজশাহী হয়ে মাঝখানে আমাদের পর্যটনের জন্য যে কক্সবাজার পর্যন্ত রেল লাইন, এটি তো আজকে এত বছর ধরে এগুলো সেটা না, মোটেই না। আমি আপনাকে এইটুকু আমি কারেক্ট করতে চাই, আমি গণমাধ্যম কর্মী হিসেবে খোঁজ রাখি। বর্তমান সরকার প্রধানের একটি বড় সাফল্য আমি বলবো, 65 সালের পরে রেলগুলো বন্ধ করা হয়েছে। স্যার যেটা বলছেন, বিশ্বব্যাংকের এখানে আরেকবার নাম উচ্চারণ করতে চাই, বিশ্বব্যাংক কেবল না, খালিকুজ্জামান ভাইরা যেটা বলে পুঁজিবাদী যারা প্রশাসক এই অঞ্চলের, তাদের সার্টিফিকেটে রেল লাইনকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে টাটা অমক তমক বাসের আমদানির জন্য, ফলে রেল লাইনের বহু লাইন মানে এটা আত্মহত্যার মতো করে সেই লাইনকে বন্ধ করে দিয়ে সেখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একটি এই জনবহুল বাংলাদেশে 3টা যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি চলতে হবে, পৃথিবীর সকল উন্নত দেশে আছে, রেলপথ, নৌপথ, সড়কপথ। বাংলাদেশে আমরা প্রথমে রেলপথকে বন্ধ করেছি, পরে নৌপথকে বন্ধ করেছি, সড়কপথ রেখেছি, সেটা চলে না, ফলে এটার উন্নয়নের আমি পক্ষে। কিন্তু এর সাথে আমি উল্লেখ করে বলতে চাই যে যদি ওনার এই লক্ষ্যের সাথে পাশাপাশি আমি ভারত যেতে অসুবিধা নাই, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু আরেকটি প্রকল্প ঘোষণা করেছেন, নিশ্চয়ই আপনার মনে থাকবার কথা, ঢাকা থেকে কক্সবাজার প্রকল্প ফাস্ট ট্র্যাক প্রজেক্ট।
ঢাকা থেকে সিলেটের জি। সেই লাইনকে ব্রডগেজ মিটার গেজ আখাউড়া থেকে পরিকল্পনা সিলেট। আখাউড়া থেকে সিলেট 16,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশকে জি। এই রেলের আওতায় আনা আমি মনে করি এটি একটি ইতিবাচক। আমরা বলতে থাকবো উন্নয়ন হবে। জি। আমি খালি দুটি শেষ বাক্য করতে যোগ হবে, করতে জি। চাই জি। খালেকুজ্জামান ভাই, যেই কথাটা আমাদের কথার থেকে অনেকখানি হতাশাও আবার মনে হয় আশার মধ্যে, জি। কিন্তু আমি যেটা বলতে চাই বাংলাদেশের ক্ষুধাগ্রস্ত মানুষের সংখ্যা কমেছে, আয়ু বেড়েছে, আয় বেড়েছে, শিক্ষার হার বেড়েছে। এটা কেবলমাত্র এই সরকারের তথ্য না, পৃথিবীর সকল সূচকের তথ্য। ফলে এইটুক স্বীকার কিন্তু আমাদের করতে হবে। আমি আবারও বলবো, ওনার ওই কথাটার সাথে আমি একমত যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের মূল্যবোধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী চলছে না। 48 বছরের বাংলাদেশে 27 বছর ছিল রাজাকারের বাংলাদেশ। শাহজিবুর রহমান প্রধানমন্ত্রী, মাওলানা মান্নান মন্ত্রী, নিজামী এবং আলী আজান মুজাহিদরা যখন মন্ত্রী সরকারে ছিল, সেখানে কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের মূল্যবোধের আকাঙ্ক্ষা হয়নি। 48 বছরে 21 বছর মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ছিল। আমরা আকাঙ্ক্ষা করতে চাই এই যে আমলাতন্ত্র, তারা কিন্তু একটা ঘুণে ধরা পাকিস্তানি আদলের আমলাতন্ত্র। জনগণের কল্যাণের জন্য এই আমলাতন্ত্র প্রশাসন যদি হয়, দায়বদ্ধতা যদি বাড়ে, নিশ্চয়ই আমরা এই অগ্রগতির সুফল পাব। জি, শেষ করতে হবে। আপনি কি বলবেন আগুন থেকে বাঁচবার জন্য? অনেকেই বলছেন একটি স্যাটেলাইট ব্যবস্থা করবার জন্যে, তারপরে আপনার বলা হচ্ছে স্প্রিংকলার যেন থাকে বহুতল ভবনগুলোতে। আসলে কি করলে হবে একেবারে 1 মিনিটে? আমি খালি একটা ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে এত কথা শুনলাম, আমি খালি একটা আমাদের ব্যাংকের কথা যেটা বলছিলেন যে বনানীতে যে ব্যাংক লোন দিল, সেটা দুর্নীতি দমন কমিশনের আমরা শুনলাম উনি বললেন যে তাদেরকেও ধরা হবে। এটার জন্য বাস্তব হাইকোর্ট ছেড়ে দিলেও আমরা ছাড়বো না। এই ব্যাংক কিভাবে লোন দিল সেটা ব্যাপারে, তাছাড়া ইন্স্যুরেন্স কোম্পানিদেরকে আমাদেরকে এই ফায়ারের সাথে সম্পৃক্ত করতে হবে। এই সুউচ্চ ভবনে যখন ইন্স্যুরেন্স কোম্পানি ঢুকবে, তখন তারা নিজের খাতিরেই এই নিরাপত্তার বা ফায়ারের সবকিছু আছে কিনা। আরেকটা হলো যে এত ইন্সপেক্টর সরকারি লেভেলে যতই বাড়ান না কেন, কখনোই পর্যাপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা বিদেশি স্টাইলে হলেও আউটসোর্সিং এ না যাই। এবং আউটসোর্সিং আমাদের নিজেদের কোম্পানিদেরকে বা এজেন্টদেরকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে অ্যাকর্ড অ্যালায়েন্সের মতো বিদেশি কোম্পানির উপরে যদি তাদেরকে কমপ্লায়েন্স অডিট সিস্টেম আমাদেরকে করতে হবে। এবং ইনিশিয়ালি আমরা যদি বিদেশ থেকেও যদি নিয়ে আসি, তাহলে আমাদের একটা রাতারাতি একটা পরিবর্তন হওয়ার আশা আমি ব্যক্ত করছি। জি, আপনাদের 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক বিষয় নিয়ে আপনারা মূল্যবান মতামত দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমাদের বিষয় ছিল উন্নয়ন এবং নিরাপত্তা। আমরা কিছুতেই উন্নয়নকে আমরা নজরআন্দাজ যেটি বলা হয়, আজকে যেহেতু হিন্দিতে একটু কথা বলাই হলো, আমরা এটিকে এড়িয়ে যেতে চাই না। উন্নয়ন হচ্ছে, উন্নয়নের ধারাবাহিকতা আমরা থাকতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্য আমাদের সামনে তুলে ধরেছেন, সেই জায়গায় আমরা পৌঁছতে চাই। আমাদের আলোচনার মূল বিষয়গুলো ছিল আমরা কোথাও ভুল করছি কিনা, সেই জায়গাটিতে আমরা নজর দিতে চাই। আমি একা ভুল করতে পারি, 4 জন মিলে কথা বললে সেই ভুলটি শুধরানোর সুযোগ তৈরি হতে পারে। আমরা বিশ্বাস করি প্রত্যেকেই ইতিবাচকভাবে বিষয়গুলোকে নেবেন এবং এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বলুন, অর্থনৈতিক অগ্রযাত্রা বলুন, বিশ্ববাসী যেটি নিয়ে অত্যন্ত সপ্রশংস, সেই জায়গাটিতে আমরা যেন আর ফেল না করি এবং সামনের যে রূপকল্পগুলো আছে যথাসময়ে সেগুলো যেন আমরা অর্জন করতে পারি। এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।